ছাত্রলীগকে বলবো যে বের হও না ভাই, বের হওয়ার দুঃসাহস করিস না, কারণ ওই সময় গিয়া মাথা ঠিকঠাক রাখা কোনোভাবেই সম্ভব না আর কি। আপনি বেলচাহাতে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং একই সময় লাইব্রেরিতে ঢুকে আপনি শিক্ষার্থীদেরকে পেটাচ্ছেন। কোনো শিক্ষার্থীকে মারার উদ্দেশ্যে যাওয়া হয় না বা শিক্ষার্থীকে পেটানো হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগীদের, কারণ তারা রাকসুতে গেছিল হামলা করতে আমাদের উপর। ক্ষমতাসীনরা আমাদেরকে ভয় পায়। আপনাকে অনেক সময় শিবিরের ট্যাগ দেওয়া হয়, কখনো শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা? শিবিরের প্রচুর গানে কাজ করছি, চরমনায়ের গানেও কাজ করছি। শিবিরের রিয়েলিটি শো ছিল শশাসের, সিজন 5 চ্যাম্পিয়ন ছিলাম। আপনার মনে হয় তামিলনাড়ু থেকে ছাত্রলীগ করা সম্ভব না? এখন একটু ছাত্রনেতা একটা ভাব আসতেছে আর কি। ডজন খানেক মামলা থাকবে, কিছু হামলা টামলা হবে, আবার হামলা করতে এসে প্যাদানিও খাবে। আমরা ওই মানে এটা চলুক। তারা দলের জন্য আমাকে ঘৃণা করেন। একটা শফিকুর রহমান, হোয়াইট দাদু, ছাত্রদল সভাপতি রাকিব ভাই, সাদা সিধে সহজ সরল মানুষ, সালাউদ্দিন আহমদ, ব্যাড বয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রজন্ম 24-এর লাল জুলের গল্পে আবার আপনাদের স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত এবং আপনাদের অনেক পছন্দের একজন মানুষকে। আমাদের সাথে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আহমদ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই শুরু করতে চাই, বর্তমান সময়ে আমরা সম্প্রতি দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি বেলচাহাতে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং একই সময় লাইব্রেরিতে ঢুকে আপনি শিক্ষার্থীদেরকে পেটাচ্ছেন। এই ঘটনার প্রেক্ষাপটটা কি ছিল এবং কিভাবে আপনি ব্যাখ্যা দিবেন? প্রথম ব্যাপার হচ্ছে যে কোনো শিক্ষার্থীকে মারার উদ্দেশ্যে যাওয়া হয় না বা শিক্ষার্থীকে পেটানো হয়নি। সেটা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগীদের, কারণ তারা রাকসুতে গেছিল হামলা করতে আমাদের উপর। একবারে দুপুর সময় 2:55 থেকে 3:15 মধ্যে তারা যায়। এই সময়ে রাকসু ভবন ফাঁকা ছিল, 4 জন ছিল মোট। আমি তথ্য গবেষণা সম্পাদক ছিল রাকসুর একজন কর্মচারী ছিল, আর পড়াশোনা করতেছিল ছোট ভাই আর কি। তো হঠাৎ অতর্কিত হামলা করে, কারণ এর আগের দিন না, ঠিক সকাল বা 12টা নাগাদ হচ্ছে তাদের সাথে একটা বিষয় নিয়ে সমস্যা ছিল, নারী ঘটিত একটা ব্যাপার। তো এই ওভারঅল জায়গায় তারা হামলা করতে চায়, আমরা প্রতিরোধ করি। ব্যাপারটা এমন না যে সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা গেছি, মানে পড়তে বসা একটা শিক্ষার্থীকে উঠায় নিয়ে এসে মারা হয়েছে, এইভাবে তো মিডিয়াতে পোট্রে করা হচ্ছে ব্যাপারটা এমন, কিন্তু এইভাবে কখনোই না। প্রথম ব্যাপার হচ্ছে যে তারা 2:55 থেকে 3:15 পর্যন্ত মধ্যে তারা আমাদেরকে হামলা করে চলে আসার পরে তারা সেন্ট্রাল লাইব্রেরির সামনে আশ্রয় নিল। আমি আসলাম, প্রথমে আমি তাদের পিছন আমি বের হয়ে আমি প্রক্টর অফিসে গেলাম। প্রক্টর স্যাররা যখন নাই, তখন আমি সেন্ট্রাল লাইব্রেরির সামনে গেলাম, যে যাতে ওরা পালায়া যাইতে না পারে। এই জন্য প্রক্টর স্যার 5 মিনিটের মধ্যে আসলেন। 5 মিনিটের মধ্যে এসে উনি দেখলেন যে তারা ওই পাশে 15-20 জন দাঁড়ায় আছে। স্যার ওই পাশে গেলেন, ওরা উপর্যুপুরি মানে কথা চালাচালি করতে থাকলো। তো একটা পর্যায়ে আমাদের মধ্য থেকে কথা কাটাকাটি চলতেছে, তাদের মধ্যে থেকে কথা কাটাকাটি চলতেছে। এখানে 20-25 মিনিটের গ্যাপ। এখানে প্রক্টর স্যারকে বা প্রশাসনকে বারবার বলতেছিলাম, স্যার তাদেরকে গ্রেপ্তার করেন। আমরা কিন্তু 20-25 মিনিট পরে গিয়ে বাধ্য হয়ে সেন্ট্রাল লাইব্রেরিতে ডিসকাশন রুমে ঢুকে তারপরে তাদেরকে বের করে নিয়ে আসতে হয়েছে। এই 20-25 মিনিট গ্যাপের ভিতরে যেটা পারতো পুলিশ প্রশাসন আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, তারা তাদেরকে গ্রেপ্তার করে থানায় দিতে পারতো। আমাদের ডিমান্ড এটাই ছিল। সো এটা একরকম বাধ্য করা। আমার কাছে মনে হয় যে প্রশাসন মানে এটা চাইছে, প্রশাসনের চাইছে যে এমন কিছু হোক আর কি। বিষয় হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন আছে, প্রক্টরিয়ালের বডি আছে এবং আপনাদের রাকসুর অন্যান্য আরও সদস্য আছে। আপনি একজন দায়িত্বশীলের জায়গা থেকে, আপনি একটা সংসদের জিএস, সেই জায়গাতে আপনি সরাসরি সংঘর্ষে কেন জড়ালেন? আফটার রিভলিউশন একটা ছাত্র সংসদ যেটা দীর্ঘ 35 বছর পর আসছে, আমি বিশ্বাস করি এটা রিভলিউশনের ফসল। রাকসু বাস্তবায়ন হয়, এটা রিভলিউশনের ফসল। সো প্রত্যেকটা জিনিস কনস্টিটিউশনে লেখা থাকবে না, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো উচ্ছেদ করা আমাদের নৈতিক দায়িত্ব। তার ভিতরে একটা হচ্ছে ক্যাম্পাস থেকে ফ্যাসিবাদ নির্মূল করা। এটা করতে 2 বছর সময় লাগছে। এই যে বললেন যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, আইন আছে, সংবিধান আছে, কি করছে এই 2 বছরে? এখন পর্যন্ত তারা কিভাবে এখন অন্য সংগঠন করে, তারা কিভাবে তাদের পড়াশোনা কন্টিনিউ করতেছে, তারা কিভাবে এখনো মানে আওয়ামীপন্থী টিচাররা এখনো কিভাবে শিক্ষকতা করতেছে, এই জবাবগুলো তো 2 বছর ধরে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুই হয় নাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছোট বড় অনেক কিছু হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুই হয় নাই।
2 বছর শুধুমাত্র প্রশাসনের পিছে, এই সংবিধানের পিছে, এই নীতি নৈতিকতা, আইন, সংবিধান এগুলোর পিছে ছুটে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কত বড় দুঃসাহস যে ছাত্রলীগ রাকসুর মতো একটা জায়গায় গিয়ে তারা হামলা করতে পারে। আহ, জুলাই আন্দোলন একটু ফিরে যেতে চাই। আপনি জুলাই আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুরো সময়টা ছিলেন এবং সেই জায়গাতে ওখানে থেকে আপনি আন্দোলনটা লিড করেছেন। সেই সময়ের স্মরণীয় কোনো মুহূর্তটা একটু জানতে চাই। ওই সময় প্রত্যেকটা মোমেন্টই স্মরণীয়, কারণ আমরা প্রতিটা সেকেন্ড, বিশেষ করে 16 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত আমরা আমাদের প্রতিটা সেকেন্ড এভাবে কাটতেছিল যে আগামী সেকেন্ডটা হচ্ছে আমার জীবন শেষ সময়। সো প্রত্যেকটা সময় খুবই স্মরণীয় আর কি, এবং কোনোটা থেকে কোনোটার গুরুত্ব কম দেওয়ার মতো সুযোগ নেই। আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে 16 জুলাই। আমাকে 1 নম্বর আসামি করে 4.5 কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজে থেকে। তো তারপর থেকে পালায় বেড়ানো, তারপরে ইন্টারনেট অফ হয়ে যাওয়া, এই স্মরণীয় বলতে আমাদের কিছু হিস্ট্রি আছে যেগুলো খুব এক্সেপশনাল বাংলাদেশের মানে মধ্যে। সারা বাংলাদেশে যেগুলো হয়েছে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট কিছু হিস্ট্রি আছে যেগুলো আমরা স্বীকৃতি পাই নাই। যেমন 16 জুলাই আমরা ছাত্রলীগ মুক্ত করি ক্যাম্পাস, একবারে গণ আন্দোলনের মুখে ছাত্রলীগ মুক্ত করি। 2 নম্বর হচ্ছে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমার মনে হয় না যে কেউ বুক ফুলায় বলতে পারবে যে ঢাকার কেউ যে তারা আন্দোলন পরিচালনা করতে পারছে বা অনলাইনে তারা কাউকে ডাকতে পারছে। আমরা পারছি, কারণ আমরা বর্ডারের পাশে থেকে আমরা ইন্ডিয়ান সিমটা ইউজ করতে পারছি। এটা আমাদের স্বতন্ত্র ইতিহাস। আরেকটা হচ্ছে 29 জুলাই আমরা কারফিউ ব্রেক করছি, ঐতিহাসিক স্লোগান সেম সেম ডিক্টেটর দিয়ে মাত্র 70-80 জন। আমার এখনো মনে আছে মাইকে স্লোগান, মাইকে অ্যানাউন্স করতেছে আর কি, 144 যারা জারি করা আছে, কেউ বের হইলে শুট করব, কেউ বের হবেন না, এভাবে ইয়ে করতেছে। আমাদের 70-80 জন কিন্তু আমরা সেদিন বের হয়েছি আর কি সর্বপ্রথম। তারপরে সারা দেশে আবার আন্দোলনের মোড় ঘুরে যায় আর কি। তো এই 3টা জিনিসের কোনো স্বীকৃতি পায় নাই। সো এই জায়গা থেকে হতাশার জায়গা তো আছেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর কি। তো এগুলো স্মরণীয় এবং এগুলো স্মরণ করতে চাই, কারণ এগুলো আমাদের স্পেসিফিক নিজেদের ইতিহাস, সবই আমাদের নিজেদের ইতিহাস। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই 3টা কারণে এক্সেপশনাল হয়ে থাকবে সারা জীবন। আমরা জানি যে আপনি একসময় খুব ভালো শিল্পী ছিলেন এবং আন্দোলনের সময় আপনি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আন্দোলনটা শুরু করেছিলেন, গানে গানে আন্দোলনটা জমিয়ে রেখেছিলেন। এই আইডিয়াটা কিভাবে আসলো যে গানে গানেও আন্দোলন জমানো যায় এবং কিভাবে এটা সমন্বয় করলেন? দেখেন, প্রত্যেকটা বিপ্লবের শুধুমাত্র ওয়ান সাইড দিয়ে জীবনে আমার মনে হয় না যে কোনো বিপ্লব হয়েছে কিনা, শুধুমাত্র বক্তব্য দিয়ে কখনো কোনো বিপ্লব করা গেছে কিনা, তাহলে তো সংসদেই বিপ্লবটা হয়ে যাইতো আর কি। তারপরে কখনো শুধু স্লোগান দিয়ে বিপ্লব হয়েছে কিনা, কখনো মানে শুধু মিছিল দিয়ে বিপ্লব হয়েছে কিনা, কারণ এখানে ভেরিয়েশন দরকার হয়। আমাদের জুলাই রিভলিউশনে আমাদের তখন রিভলিউশনটা হয়েছে যখন হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ এক হয়েছে। অভিনেতারা যখন রাস্তায় নামছে, শিল্পীরা যখন রাস্তায় নামছে, প্রডিউসার, ডিরেক্টর, আর্টিস্ট সবাই যখন রাস্তায় নামছে, যার যার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করছে, তখন গিয়ে রিভলিউশনটা হয়েছে। সো সবাই মানে যে কালচারাল, এবং কালচারের একটা পাওয়ার আছে যেটা 11 ঘন্টা 12 ঘন্টা বক্তব্য দিয়েও কিছু করা যাবে না, সেটা একটা পারফর্মিং আর্টে দেখা দেওয়া যায়, একটা গানে বুঝাই দেওয়া যায় যে আমরা কি চাচ্ছি। সো ওইটার আলাদা পাওয়ার, এবং ওই পাওয়ারের কাছে আমার কাছে মনে হয় যে ওই পাওয়ারের কাছে কোনো ফ্যাসিস্ট টিকতে পারবে না, এবং তাদের প্রথম নজরই পড়ে এই কালচারাল জায়গাগুলোতে আর কি। এই জন্য এই দিক দিয়ে যে যেই জায়গাটায় মানুষ ভালোভাবে ফাংশন করতে পারবে তার সেখানেই কাজ করা উচিত। সেই জায়গা থেকে বা সেই ভরসা নিয়েই মূলত কালচারাল জায়গাগুলো নিয়ে কাজ করা জুলাইয়ের সময়। জুলাই আন্দোলনের পর আপনার ব্যক্তিগত জীবনে কতটা পরিবর্তন এসেছে? আগে 6-7 ঘন্টা ঘুমাইতে পারতাম, এখন 3 ঘন্টা ঘুমাইতে পারি, 2 ঘন্টা ঘুমাইতে পারি, বা কখনো কখনো রাতে ঘুম হয় না। জুলাইয়ের পরে যতদিন সমন্বয়ক ছিলাম ততদিন বিভিন্ন ন্যারেটিভ, আলোচনা, সমালোচনা, বিতর্ক এগুলো সহ্য করা লাগছে, কখনো রাতে ঘুম আসতো না। এখন এগুলা ইউজ টু হয়ে গেছি। আর এখন যেহেতু রাকসুর দায়িত্বে আছি, এখন যেটা হয় যে ধরেন রাকসুতে একজন স্টুডেন্টও আসলো, কিন্তু সেই একজন স্টুডেন্টের কথা তো আমাকে স্পেসিফিক আলাদা আলাদা করে শুনতে হয়। প্রতিদিন ধরেন যে 40 জন স্টুডেন্ট আসলো, সারা দিন এক একজনের 10-15 মিনিট করে তার সমস্যা শুনতেছি, কোনো সমাধান করে দেওয়া যায় কিনা, তার চেয়ারম্যানের সাথে কথা বলতেছি, তার সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলতেছি, আইনের ঝামেলা হলে প্রশাসনের সাথে কথা বলতেছি। এর বাইরে রাতের বেলায়
আনএক্সপেক্টেডলি কোনো জায়গায় মারামারি বেঁধে গেছে, কোনো জায়গায় মানে কেউ অসুস্থ হয়ে গেছে, এই কল আসতেছে, সাথে সাথে চলে যাচ্ছি। এই এই মানে কিছু কিছু ব্যাপার হচ্ছে মিডিয়ায় আসার মতো না, কিন্তু যেটা হয় যে 2 ঘন্টা 3 ঘন্টা বেশি আসলে ঘুম হয় না, বা মানে সবসময় তো একটা টেনশন থাকেই যে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটলে সবার আগে গিয়ে সেই ব্যাপারটা মানে ইস্যুসটা গুলো নর্মাল করা, এগুলার কাজ তো। তাহলে আমরা বলতে পারি যে জুলাই আন্দোলনের পর আমরা একজন দায়িত্বশীল সালাউদ্দিন আনোয়ারকে পেয়েছি। দায়িত্বশীল পুরোপুরি হয়ে পারি নাই আর কি, কারণ আমাদের জন্য এটা কষ্টকর। আফটার রিভলিউশন আমার মনে হয় না যে কোনো যারা জুলাই আন্দোলনে মানে সম্মুখ সারিতে ছিল, আমার মনে হয় না যে খুবই নর্মাল লাইফ খুব কম মানুষ লিড করতে পারে আর কি। কারণ ওই জায়গাটা তো থাকে, চোখের সামনে লাশ দেখছে, চোখের সামনে আহত হইতে দেখছে, অত্যাচার নির্যাতন করতে দেখছে। সেই হাসিনার ব্যাপারে নর্মালাইজেশন তো আমাদের ভিতরে আসে না, সেই লীগের ব্যাপারে নর্মালাইজেশন আমাদের ভিতরে আসে না। তো তখন দায়িত্বশীল থাকতে পারি না, এটা সমস্যা আর কি। যে আমাকে আপনি হাজার বার বলেন, আমি পার্সোনাল লাইফে বা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে যে আমি যে কোনো ইস্যুজ, অন্য কারোর সাথে কোনো ইস্যু হইলে আমি কিন্তু সেটা খুব ঠান্ডা মাথায় ডিল করি। কোনো জায়গায় ঝামেলা বাচ্ছে, গ্যাঞ্জাম বাচ্ছে, সবার আগে আমি যাই। আমি বিশ্বাস করি যে হ্যাঁ, হিট করুক আমার উপরে, আমি এটাকে ছাড়াই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু যখন লীগ প্রশ্নটা আসে, তখন আমার মনে পড়ে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লীগের কি ইতিহাস আছে। সো তখন মাথায় কাজ করার কথা না। লীগপন্থীরা এখনো পর্যন্ত যখন মাথাচাড়া দিয়ে উঠে, তখন মাথা মানে দায়িত্বশীলতা থাকার আমার মনে হয় যে আমার পক্ষে সম্ভব না, নাকি এটা সবার পক্ষেই। আমি আমার জায়গা থেকে ফিল করি যে আমি এতটা সুশীল বা এতটা দায়িত্বশীল, এতটা পলিটিশিয়ান আমি কখনোই হইতে চাই না যেখানে আমাকে কম্প্রোমাইজ করতে হবে। লীগ আমাদেরকে কতটুকু কম্প্রোমাইজ করতো, এটা হচ্ছে ব্যাপার আর কি। 1400 শহীদ, 22,000+ আহত, তাদের পিছনে কি পরিমাণ বুলেট, কি পরিমাণ লাঠি, কি পরিমাণ অস্ত্র তারা মানে ব্যবহার করছে, ওইটা যদি আমরা হিসাব করি, ওই সমীকরণটা যদি হিসাব করি, এবং প্রত্যেকটা সন্তানই 1400 শহীদের প্রত্যেকের বাবা মার কথা চিন্তা করেন। প্রত্যেকের বাবা মার তার সন্তানটাকে নিয়ে কি ইচ্ছা ছিল, যার যিনি বাবা হিসেবে মারা গেছে সেই সন্তানের কাছে চিন্তা করেন, সন্তানের কথা চিন্তা। আমরা শুধু 1400 একটা সংখ্যা হিসাবে কাউন্ট করতেছি। এই 1400 মানুষের জন্য 14 লাখ মানুষ বাঁচত। আমরা সেই ব্যাপারটা ফাংশনই করতেছি না, এবং আমরা একটা 2 বছরের ভিতরে নর্মালাইজ হয়ে গেছে। বিএনপিও নর্মালি নিচ্ছে, সবাই নর্মালি নিচ্ছে আর কি, শিক্ষকরা নর্মালি নিচ্ছে, সব মানে যাদের ওই যে মানে আন্দোলনের ইতিহাস সবাই ভুলে যাচ্ছে, কিন্তু যেই মা তার সন্তান হারাইছে তা তো ভোলার কথা না। তো ওভারঅলি দায়িত্ব যতটুকু আল্লাহ দিয়েছে মানে আমার মনে হয় না যে পুরোপুরি পালন করতে পারছি, কারণ দীর্ঘ মানে বৃহৎ একটা ক্যাম্পাস, 30,000 শিক্ষার্থী, অনেক দায়িত্ব। আমার মনে হয় না দায়িত্ব পালন করতে পারছি, তবে চেষ্টা করছি সর্বোচ্চ দ্রুত সময়ের ভিতরে যে কোনো সংকট সমাধান করার জন্য। জুলাইয়ের সময় আওয়ামী লীগের এক নেতার ফোন আলাপে শোনা যায় যে আপনার মাথার মূল্য 10 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, এই তখন আসলে ব্যাপারটা এমন ছিল যে 3বার সমন্বয় পরিষদ মানে ভেঙে যায়। এক 2 সমন্বয় পরিষদ হচ্ছে আবার প্রেস ব্রিফিং করে। তো সেখানে আমি যেহেতু সেফ ছিলাম, ছাত্র শিবিরের ভাইদের ইয়াতে সেফ হাউসে ছিলাম, সো আমি আমার জায়গা থেকে আন্দোলন চালানোর ঘোষণা দিতে পারছি আর কি। তখন যদিও কেউ কারো ফেস দেখে আসতো না, সবাই নিজ নিজ নৈতিকতার জায়গা থেকে আন্দোলনে আসতো। তারপরেও তারা একটা ব্যাপার তো হয় যে একটা দিক নির্দেশনা, তো ওইটা আমার এখান থেকে ফলো করতো আর কি। তো তারপরে লাস্টে আসলে এমন হুমকি ধামকি প্রচুর আসে, হোয়াটসঅ্যাপ কল এখন পর্যন্ত আসে, অফলাইন অনলাইন মেসেঞ্জার। এই জন্য আমার কোনো পার্সোনাল আমি নিজে চালাই না আর কি। আপনার নিরাপত্তা নিয়ে আপনি উদ্বিগ্ন কিনা? না, এটা কখনো না। এইটা আমি স্টুডেন্ট মানুষ, আমার আর এমনিতে যারা জুলাইয়ে নামছি, আমাদের ব্যাপারটা ছিল যে আমরা তো নিরাপত্তা নিয়ে ভাবলে এতদিন তো মানে জুলাই হইতো না, বা আমাদের জীবন নিয়ে যদি আমাদের এত মায়া থাকতো, তো এই মায়া কখনো দেখাইতে চাই না আর কি। যে মায়া দেখাইলে তো আমি যেটা করতাম যে আমাকে যখন রাকসু ভবনে হামলা করা হয়, আমি তো প্রক্টর অফিসে গিয়ে বা প্রশাসন ভবনে গিয়ে কান্নাকাটি করতে পারতাম যে স্যার আমার বিচার করেন, আমার বিচার করেন। আমি তো এটা দেখাইতেই চাই নাই
আমি সবসময় চাইছি যে এই প্রতিরোধটা গড়ে তুলতে এবং মানুষের ভিতরে এই স্পৃহাটা জাগাইতে, যে আওয়ামী লীগ হোক বা নতুন কোনো কেউ হোক, তাদেরকে ফ্যাসিবাদ হয়ে উঠতে দিয়েন না, আপনার প্রতিরোধ গড়ে তোলেন। সো ভয় পাওয়া না, যারা গর্ত থেকে বাইর হয়েছিল ওই ঘটনার পরে মনে হয় গর্তে আবার ঢুকছে। সো ভয় পাওয়ানোর জন্যই আমরা মূলত কাজ করি আর কি, ভয় পাওয়ার জন্য না। আপনার সাহসিকতা এবং স্পষ্টভাষীর জন্য অনেকেই আপনাকে শহীদ শরীফ ওসমান হাদির সঙ্গে তুলনা করেন, এবং অনেক সময় বলতে শোনা যায় যে আপনাকে তো বলা হয় যে ওসমান হাদি টু। এই ধরনের তুলনাকে আপনার কাছে কেমন লাগে বা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ইম্পসিবল ব্যাপার। শহীদ শরীফ ওসমান হাদি একজন, তার যেই পরিমাণ বোঝাপড়া, তার যেই পরিমাণ পড়াশোনা, তার যেই পরিমাণ জ্ঞান, তার ধারে কাছে আমরা কেউ নাই, সমসাময়িক সময় আমরা কেউই নাই, ওইটা ইম্পসিবল ব্যাপার। শহীদ শরীফ ওসমান হাদি খুব রেয়ার একটা কেস। সো এইটা শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে পড়াশোনা করে হয়তোবা তার মতো কিছু কিছু মানে জায়গা নেওয়া যাবে, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি দ্বিতীয় তৃতীয় এইটা পসিবলই না। ওই ওই এই আলাপ দেওয়াটা আসলে বোকামি আর কি, কারণ এক একজনের বিশেষত্ব আল্লাহ এক এক রকম দিয়ে দিছে। তবে ওসমান হাদি ভাই মারা যাওয়ার পরে হয়তো আমাদের ভিতরের আমি বলতে পারি পার্সোনালি আমি আমার একজন অভিভাবক হারাইছি, কিন্তু আমি কখনোই এইটাকে আমি শহীদ শরীফ ওসমান হাদির সাথে আমি না নিজেকে কখনো কম্পেয়ার করি, না কাউকে কম্পেয়ার করতেও দিই। কারণ শহীদ শরীফ ওসমান হাদি এত সহজ হওয়া এত সহজ না। উনি যেভাবে মানে আপনি একটা নর্মাল একটা জিনিস চিন্তা করেন, উনি একটা কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করছে। কালচারাল সেন্টারে আপনি গেলে দেখবেন যে ওইখানে ধরেন যে এলিট এরিয়ার মানুষ যেই ধরনের আপনার কালচারাল ফর্ম পছন্দ করে, ওইখানে খুব সুন্দর করে সেভাবে সাজানো, খুব সুন্দর করে। কিন্তু উনি সারাদিন কথা বলতেছে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মাজলুম মানুষের পক্ষ হয়ে। উনি মেনটেন করতে কিভাবে দেখেন আপনি, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তদের জন্য উনি ফাইট দিচ্ছে। আবার উনি একটা কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করছে যেখানে আপনার এলিট শ্রেণীর মানুষ বা সব শ্রেণীর মানুষ সমানভাবে অ্যাক্সেস নিতে পারে। সো ওনার বোঝাপড়ার লেভেল আলাদা আর কি, ওনার থেকে অনেক কিছু শেখার আছে, আমরা শেখার চেষ্টা করি। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খালেদা জিয়ার ব্যানার ছেঁড়ার অভিযোগ। এই বিষয়টার প্রেক্ষাপট কি ছিল? খালেদা জিয়ার ব্যানার ছেড়া না, এইটা হচ্ছে তারেক রহমান দেশে আগমন উপলক্ষে একজন শিক্ষক ব্যানার ঝুলায় আর কি। তো ইউনিভার্সিটির অর্ডিন্যান্সে আছে যে কোনো শিক্ষক যদি রাজনীতি করতে চায় ক্যাম্পাসের ভিতরে না, তার রাজনৈতিক পরিচয় নিয়ে ক্যাম্পাসের ভিতরে সে কোনো ফাংশন করবে না, সে ক্যাম্পাসের বাইরে যা করার করবে। ফর দ্য ফার্স্ট টাইম কোনো টিচার এটা আওয়ামী সময়ে করছে বলে আমার জানা নেই আর কি, কোনো বিএনপিপন্থী একজন টিচার যিনি তারেক রহমানের ছবি দিয়ে ওনাকে শুভেচ্ছা জানায় পোস্টার টানাইছে। এই সংস্কৃতি শুরু হওয়া এটা ভালো কিছু না। সামনে 500-600 বিএনপিপন্থী টিচার আছে, তারা প্রত্যেকে ব্যানার টানাইলে কি অবস্থা হবে, ক্যাম্পাসের মানে হাল কেমন দেখা যাবে চিন্তা করেন। জামাতের সমাবেশ উপলক্ষে জামাতের নেতারা পোস্টার টানানো শুরু করলো, যদি টানায় জামাতের শিক্ষকরা টানানো শুরু করলো, কয়েকদিন পর তাদের সাহস দেখা দেখি কর্মকর্তারা শুরু করে দিল, কর্মচারীরা শুরু করে দিল, কি অবস্থা হবে? আমরা তো এমনিতে মানে ছাত্র রাজনীতির এই ধরন থেকে বের হয়ে আসতে চাচ্ছি যে এই পোস্টার বিলবোর্ড। তো সেখানে এই পোস্টারের সংস্কৃতিটা আসলে আমরা যদি ওখানে কম্প্রোমাইজ করতাম বা আমি কম্প্রোমাইজ করতাম, এতদিনে আপনি দেখতেন সব শিক্ষকরা আলাদা আলাদা করে ব্যানারটা নাইতেছে। সো ওই ব্যানারটা খুলে ফেলার জন্য 1 ঘন্টার সময় দেওয়া হয়েছে স্যারকে। আমি আমি এক্সপেক্ট করছিলাম যে ছাত্রদল এসেই ব্যানারটা খুলে নিয়ে যাবে, কারণ এটা ভালো একটা মেসেজ দিত যে হ্যাঁ ছাত্রদল কিন্তু এই অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। এটা অবশ্যই আমি বলবো ক্রাইম। আপনি একজন টিচার, আপনার দলীয় মতাদর্শ ক্লাসরুমে বা কোনোভাবেই মানে শিক্ষার্থীদের কাছে আসা আমার মনে হয় না যে উচিত আছে। আমার অনেক শিক্ষক আছেন যারা বিএনপি পন্থী, যারা জামাতপন্থী, কিন্তু তাদের আচার আচরণ বা তাদের পড়াশোনায় কোনো এই ধরনের কোনো ইফেক্ট পড়ে না। যেই টিচারটার ব্যানারটা খুলে ফেলা হয়েছে ওনার একটু খোঁজখবর নিয়ে দেখেন আপনারা, উনি কয়দিন ক্লাস নেয়, কয়দিন আর বা ওনার পড়ানোর ন্যূনতম ক্যাপাসিটি আছে কিনা আর কি। তো ব্যাপারগুলো এমন যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে হাল, আমি শুধু শিক্ষার্থীদের দোষ দিব কেন? যদি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষকদের যদি হাল হাকিকত ঠিক থাকতো, তারা যদি একাডেমিশিয়ান হইতো ভালো মানের, সব সব টিচাররা এমনিতে ইউনিভার্সিটি মানে ভালোভাবে ফাংশন করতো আর কি। আমরা শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, ঢাকা ইউনিভার্সিটি সহ অনেক ভার্সিটিতে এরকম কর্মকাণ্ড দেখছি। মনে করছেন কিনা যে ফ্যাসিস্ট আমলে যেমন বিশ্ববিদ্যালয়গুলো দলীয়করণ ছিল,
আবারও তেমন হচ্ছে কিনা? 100%। শুধু মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, স্কুল কলেজের সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, আমি জানি না এখন মানে কিভাবে ফাংশন করতেছে, আপনারা তো দেখতেছেনই। ইউনিভার্সিটিগুলোর ভিসি প্রভিসি, আমার এখান থেকে একজন ভিসি হলেন উর্দু বিভাগের একজন শিক্ষক, যার 2টা অ্যাকাউন্টে 24 লাখ টাকার, ওনার ডিপার্টমেন্টে 24 লাখ টাকার ওনার মানে কি বলে দুর্নীতির অভিযোগ আছে। তারপরে একজন আবার বড় দায়িত্ব পেলেন আরবি বিভাগের, যিনি চেয়ারম্যান থেকে ওনাকে মানে ওনার দুর্নীতির দায়ে ওনাকে মানে চেয়ারম্যান থেকে ওনাকে অপসারণ করা হয়েছে আফটার রিভলিউশন, বিএনপি পন্থী। তো এই যে জায়গা, যে দলীয়করণ তো আগে হাসিনা এদের মতো ডিরেক্ট করতো না, যে হ্যাঁ ভাই তুমি করাপ্টেড থাকো থাকো সমস্যা নেই, বিএনপির ব্যানার আছে, বিএনপি সিল আছে পিছনে, ওকে ঠিক আছে, তুমি এই জায়গার উপাচার্য, তুমি এই জায়গার উপাচার্য, তুমি এই জায়গার এই দায়িত্বে, এখানে রেজিস্টার, এখানে মানে এইটা আরো মানে হাসিনার এটা করতে লাগছে। প্রথম টার্ম ভালোভাবে গেছে আমি যতটুকু শুনি আর কি, যে সেকেন্ড টার্ম থেকে সে শুরু করছে, এতে একবারে 2 মাস পর থেকেই শুরু করে দিছে আর কি। আপনারা রাকসুর যে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বাধার সম্মুখীন বা অসহযোগীমূলক আচরণ পেয়েছেন কিনা? না, এখন পর্যন্ত বাধার সম্মুখীন বলতে, তারা রাকসুকে ওন করে না, এটা হচ্ছে সব থেকে বড় বাধা আর কি। যে একটা প্রমিনেন্ট প্ল্যাটফর্ম সেটাকে ওন না করার মতো যে ব্যাপারটা, বিভিন্ন মানে আমাদের কনস্টিটিউশনে লেখা আছে শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল কাজে প্রশাসনকে হয়তো বা রাকসু সহযোগিতা করবে আর কি, ইনডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক। কিন্তু এখানে ব্যাপারটা হয় কি, যে প্রশাসন থেকে যত ফাংশন করা হয়, যত প্রোগ্রামের আয়োজন করা হয়, সেই প্রোগ্রামগুলোতে রাকসুকে একবারের জন্য এঙ্গেজ করা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রোগ্রামে আমি দেখি যে ডাকসুকে তারা এঙ্গেজ করে, এটা তারা করে না। এটা বিগত প্রশাসনও করে না, এই প্রশাসনও করে না। আমি জানি না, শিক্ষকরা ভয় পায় আর কি, যে হ্যাঁ এদের সাথে চেয়ার শেয়ার করা লাগবে আর কি, কোনদিন কেমনি আমাদের চেয়ারই না এরা নিয়ে নেয়, ব্যাপারগুলো ওনাদের ভয় পাওয়াটা স্বাভাবিক আর কি। কারণ ওনারা সারা জীবন অস্ত্রের মুখে জিম্মি থাকা অভ্যাস, তো ওনারা ইলেকটেড ছাত্রনেতা কখনো দেখে নাই। ওনারা সবসময় দেখছে যে হাতে অস্ত্র বা গুন্ডা পান্ডা আছে, এই জন্য ওনারা গেলেই চেয়ার ছেড়ে দিত, এইটা ওনাদের অভ্যাস আর কি। যতদিন পর্যন্ত ওই স্বভাবে না ফিরে যেতে পারবে কোনো ছাত্র নেতা, ততদিন পর্যন্ত তারা মূল্যায়ন করবে না, ব্যাপারটা এমন তাদের। বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা আপনাকে পাগল বা সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, এভাবেই ডেকে থাকে আপনাকে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? না, তারা ডাকতে পারে, এটা তাদের পার্সোনাল ব্যাপার আর কি। তবে আমার কাছে মনে হয় যে অনেক সময় হয় না যে বাবা চাচারা শাসন করে অনেক সময় অনেক কথাই বলে, তো ছাত্র দলের যারা আছে ক্যাম্পাসে এখন রানিং, ওরা সবাই আমার চাচার বয়সী আর কি। সো চাচা বা খালা বা ফুপু কি বললো, এইগুলো তো আসলে মানে ধরার মতো কিছু না, এটা ছোটবেলায় অনেকে শাসন করে আর কি, তো আমি ওইটাকে ওইভাবেই দেখি আর কি। তো আমার কাছে মনে হয় যে এটা তাদের মানসিক হতাশার কারণে আমি জানি। তারা তাদের জীবন যৌবন ধ্বংস করে ফেললো সহসভাপতি হিসেবে কাজ করে। শিক্ষকদের মধ্যেও তারা খুব খুশি যে এই একটা পদ থাকলে খুব খুশি আর কি। তো এদের ওদের হতাশার ব্যাপারটা আমি বুঝি। তারপরে আফটার রিভলিউশন ছাত্র সংসদেও তারা ঠিকমতো প্লেস করতে পারলো না। এখন আমি হেরে গেলেও আমিও এরকম, আমার মনে হয় যে আমি এটা করতাম আর কি, কারণ তাদের আচার আচরণ দেখে আমার ওইটাই মনে হয়। আর একটা সমস্যা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যে ওদের একটু রাজনীতি করার দরকার হইলে আমাকে খোঁচায় আর কি। হ্যাঁ, সো এইটা আমি মেনে নিছি, কারণ ও উইদাউট এনি কনটেক্সট হুট করে তার একটা পোস্ট দিতে মন চাইলো, আমাকে নিয়ে একটা পোস্ট দিল আর কি। এখন পোস্ট দিলে ধরেন আমাকে জড়ায় একটা পোস্ট দিছে, বা ভিপিকে জড়ায়, বা এজিএসকে জড়ায়, বা রাকসুকে জড়ায় একটা পোস্ট দিছে, ঠাস করে একটা ফটো কার্ড হয়ে যায় আর কি। তো সামনে তো কমিটি আসবে, সো এই জায়গা থেকে যে যত গুতাইতে পারে। আবার রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কালচার আছে আর কি, ছাত্র দলের যখন কমিটি আসে তখন তারা রিকোয়েস্ট করে আর কি শিবিরকে, যে ভাই আমাকে নিয়ে একটা নেগেটিভ পোস্ট দাও, তাহলে আমি কমিটি পাবো আর কি। তো এটা তাদের কালচারে আছে, তারা যত সম্ভব চেষ্টা করে যে যতক্ষণ পর্যন্ত মানে রিয়্যাক্ট করলে তো পদ পাবে আর কি, এই জন্য তারা রিয়্যাক্ট করানোর মতো সর্বোচ্চ কাজ করতে চায়। আর সাম্প্রতিক সময়ে রাজশাহী ইউনিভার্সিটির যে ঘটনা ঘটলো, সেই ঘটনার পরে দেখা গেল যে বিভিন্ন পত্রিকায় আপনাকে নিয়ে বিভিন্ন রকমের কার্টুন প্রকাশিত হয়েছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? না, মিডিয়া স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, কার্টুনিস্টদের স্বাধীনতা, বামপন্থীদের এই কথাগুলো খুব মানে বামপন্থী না শুধুমাত্র, সবার এই কথাগুলো শুনতে খুব ভাল লাগে আর কি। কিন্তু তাদের স্বাধীনতাটা মানে তারা যে কিভাবে ইউজ করে, এটা আপনি দেখছেন কিনা। আমি মানে আমার একটা ব্যাপার কি, যে আমার ক্যাম্পাসের সব জার্নালিস্টের সাথে আমার খুব ভালো সম্পর্ক,
কারণ আমি যখন ক্যাম্পাস অ্যাক্টিভিজম শুরু করি 2023-এ, তখন থেকেই আমার উত্থানের পিছনেও তাদের অনেক অবদান আছে, অনেক। কিন্তু এই প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক। আমি ইন্ডিভিজুয়ালি কখনো কাউকে বলি নাই যে আমার ব্যাপারে একটা পজিটিভ নিউজ করো, বা আমি ইন্ডিভিজুয়ালি কখনো কাউকে বলি নাই যে আমাকে নিয়ে এই বাজে নিউজটা করছো, এটা ডিলিট করো। আমি কখনোই বলি নাই, কারণ আমি খুব ভালো করে জানি, আমি মিডিয়া নিয়ে দীর্ঘদিন কাজ করার কারণে আমি জানি যে হাউস পলিসি বলে একটা ব্যাপার থাকে আর কি। ওখানে যেই স্টুডেন্টটা মানে প্রতিনিধি হিসেবে কাজ করতেছে, সে নিউজ দিচ্ছে বা সে ফুটেজ দিচ্ছে, ওখানে গিয়ে শিরোনাম চেঞ্জ হয়ে যাচ্ছে, বা ওখানে গিয়ে পোর্ট্রে করার ধরন, ফ্রেমিং করার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। এটা তাদের হাউস ডিমান্ড। এখন কি বলবো বলেন, এখানে তাদের যদি মনে হয় বা তাদের বিবেক যদি বলে যে হয় এটা গণমাধ্যমের স্বাধীনতা, সো এই স্বাধীনতা তারা চর্চা করতে পারে, তবে এইটা তাদেরকে সামনে আরো ভোগাবে আই থিঙ্ক আর কি। কারণ আমি আজকে যে কথাগুলো বলতেছি বা আমি আজকে যাদের নিয়ে কথা বলতেছি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে নিয়েই কথা বলি। আমি ইন্ডিভিজুয়ালি আমার আজকে যতগুলো মুভমেন্ট আছে, একটা মুভমেন্টও আমি আমার নিজের জন্য করি নাই। পোশাকটা মুভমেন্টকে নিজের জন্য করছি, রেল আন্দোলন চলছে নিজের জন্য করছি না, রাকসু বাস্তবায়ন, 9 দফা আন্দোলন যা করছি শুধুমাত্র স্টুডেন্টদের এর জন্য। তো এই সাংবাদিকতা আসলে মানে কলমের যেই একটা পাওয়ার, সেটা সাংবাদিকদের আল্লাহ দিছে। এখন সেটা সে ইউজ করবে নাকি মিস ইউজ করে এভাবে ফ্রেমিং করবে, এটা তাদের ব্যাপার। তবে এই মিডিয়া সন্ত্রাস, এই শব্দ সন্ত্রাস, এগুলো আসলে চলতে থাকবে বাংলাদেশে। কারণ এগুলো কাদের দখলে এটাও বুঝতে হবে। এই যে এক একটা মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এক একটা মাফিয়া, ইন্ডাস্ট্রিয়ালিস্ট মাফিয়া যারা আছে, এরা হচ্ছে একটা দুইটা করে মিডিয়া চালায় আর কি। তো মানে এদের এই মিডিয়ার লাভের জন্য না, এরা হচ্ছে ন্যারেটিভ উৎপাদনের জন্য। যারা তাদের এই যে বিশাল মাফিয়াতন্ত্র চালায় বাণিজ্যিকভাবে, এই মাফিয়াতন্ত্রগুলো যা মানে গুলোতে যারা থ্রেড, আজকে আমি ক্যাম্পাসে মুভ করতেছি, ক্যাম্পাস নিয়ে কথা বলতেছি, সামনে কাল যখন আমি মানে শহর কেন্দ্রিক মুভ করা শুরু করব বা দেশ কেন্দ্রিক মুভ করা শুরু করব, তখন তো এই মাফিয়াদের এগেনস্টে কথা বলা শুরু করব। তো তারা এখন থেকে থ্রেড মনে করতেছে আর কি, যে একে যদি এখন মানে ফ্রেমিং করে এই পর্যায়ে না নিয়ে যায়, পরবর্তীতে তো আমার লুঙ্গিতে টান দিবে। বসুন্ধরা চিন্তা করতেছে আমার লুঙ্গিতে টান দিবে, তারপরে অন্যান্য যারা আছে তারা চিন্তা করতেছে হয় এই তো মানে সুবিধার ঠেকতেছে না, সো আগে থেকেই তাকে যেভাবে ফ্রেমিং করা যায় করো আর কি। তো এটা মানে ব্যাপারটা এমন যে এখন মানুষ সবকিছু দেখে বুঝে, সো এইটা মানে এই ফ্রেমিং যে খুব বেশি একটা লাভ হবে ব্যাপারটা এমন না। এবং আমরা ধরবো আপনাদেরকে, ক্যাম্পাসটা শেষ করে আসি, আমরা আপনাদের ধরবো। ওই ঘটনার পর আমরা আর একটা বিষয় দেখেছি যে আপনি সহ শিবিরের 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এখন একটু ছাত্রনেতা একটা ভাব আসতেছে আর কি। কারণ ডজন খানেক মামলা থাকবে, তারপরে কিছু হামলা হবে, আবার হামলা করতে এসে প্যাদানিও খাবে। আমরা ওই মানে এটা চলুক, এটা তাদের মন চাইছে, তারা মামলা দিবে, ওকে। বাকিটা আমরা তো সবকিছু তো আছে। আমি জানি না আমার যে মানে কোর্টের মামলা নিছে কি নেয় না এখন পর্যন্ত, এটা সম্ভবত পিবিআই কে তদন্ত দিছে আর কি। আমার কাছে যতটুকু এখন পর্যন্ত আসলো যে মামলা এখনো হয়নি, পিবিআই কে তদন্ত দিছে, পিবিআই তদন্ত করুক। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র নেতা বা বড় ধরনের কোন নেতা হইতে গেলে ডজন খানিক মামলা আর হামলার শিকার হতে হবে। এটা ফ্যাসিজম, এটা ক্ষমতাসীনদের প্রথম সিস্টেম, যে যারা একটু উপরে উঠতে চাইবে তাদের নামে ডজন খানিক মিথ্যা মামলা এইগুলা দিতে থাকবে আর কি। সো ছাত্রলীগ হামলা করছে, তাদেরকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, কই প্রশাসনের পক্ষ থেকে তাদের এগেনস্টে মামলা হবে না, তারা উল্টা আমাদের উপর মামলা করতেছে। যদিও একটা ছেলের বাবা মামলা করছে আর কি, তো বাবা মামলা করতে পারে। এটা নিয়ে এটা আমি কখনোই, আজকে যদি ফাঁসির রায়ও হয়, আমি ন্যূনতম এইগুলা নিয়ে টেন্স না আর কি। কারণ আমার কাছে খুব ফিল হয় যে 2 বছরে আমার কিছু দায়বদ্ধতা ছিল। আফটার রিভলিউশন রাজশাহী ইউনিভার্সিটিতে যেহেতু আন্দোলন করছি, কিছু দায়বদ্ধতা ছিল। আমি দীর্ঘমেয়াদী যেই মানে ব্যাপারগুলো ছিল এগুলা নিয়ে কাজ করছি, পর্যাপ্ত হয়ে গেছে। সো এখন যদি আমাকে বলে যে না তোমার সময় শেষ, ওকে, আমি এখন আমার যাওয়ার সময় হলো আর কি। ব্যাপারটা এমন আর কি, যে আমি কোনো কিছু নিয়ে যে খুব বেশি টেন্সড হব যে হ্যাঁ মামলা হয়েছে এখন আমার কি হবে, আমার চাকরি হবে না, হবে না। আপনার মনে হয় যে আফটার রিভলিউশন আমাদেরকে কেউ চাকরি মানে আমাদের চাকরি হবে বা আমাদের দিয়ে ব্যবসা হবে? কিছুই হবে না। সো যা করতেছি
মানে শুধুমাত্র যে নাও আর নেভার, এখন যদি সম্ভব না হয়, সরকারের যত শিকড় ডালপালা গজাইতেছে তত তারা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। তো এখন যদি না হয় আর কখনোই হবে না, এই জন্য এখন করে যাচ্ছি আর কি। আপনি আপনার ক্যাম্পাসে বিএনপি নেতাকর্মীদেরকে প্রোগ্রাম করতে দেননি, আবার ঠিকই এনসিপি নেতাদেরকে আপনি সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই দ্বিমুখী আচরণের কারণটা কি? না, বিএনপি নেতাদের প্রোগ্রাম করতে দেই নাই, এনসিপিকে আমন্ত্রণ জানাইছি, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে ক্লাস টাইমে তারা প্রোগ্রাম তো করেই। যেমন 2 আগস্ট রুহুল কবির রিজভী সাহেব যাচ্ছেন ওখানে, উনি ভিপি হিসেবে যাচ্ছেন, আমরা কিন্তু তাকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর কি। ছাত্র দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকও যাচ্ছেন। তো ব্যাপারটা এমন যে ইলেকশন টাইমে নির্বাচনী ক্যাম্পেইন করার জন্য ক্লাস টাইমে তারা হচ্ছে ক্যাম্পাসে আসতেছিল। একে তো এখানে তাদের ভোটার নাই, দ্বিতীয় ব্যাপার হচ্ছে ক্যাম্পাসে একাডেমিক সময়ে ভোট চাইতে যাবে, তখন যেটা হয়, সমস্যা যেটা হয় যে এই যে বিএনপি পন্থী হোক বা জামাতপন্থী, দুইজনকেই কিন্তু আমি যাইতে দেইনি। এটার কারণ হচ্ছে, মানে রিকোয়েস্ট করছি তাদেরকে, এটার কারণ হচ্ছে তারা যখন আসে, তারা যেহেতু জনপ্রিয় মানুষ দুইজনই, তারা যখন আসে তখন তাদের পন্থী কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকরা তাদের পিছন পিছন দৌড়ায়। কেউ ক্লাস ফেলে, কেউ দপ্তর ফেলে, কেউ নিজেদের কাজ ফেলে, ক্যাম্পাসটা একরকম অচল হয়ে যায়। এই জন্য একাডেমিক টাইমে তাদেরকে, আমি আমার জায়গা থেকে আমার মনে হয় যে তাদেরকে অ্যালাউ করা কোনোভাবেই উচিত না। এনসিপির যারা গেছে তখন গেছে তারা রাত 11টার সময়, ওইটাকে একাডেমিক টাইম না। তারা কি কোনো সমাবেশের জন্য গেছেন? না, তারা আসছে ক্যাম্পাসে, আসছে, 2 কাপ চা খাইছে, একটু কথা বলছে, চলে আসছে। সো দুইটা টোটালি আলাদা। আমার সমস্যা হচ্ছে যে যখন মানে বিএনপিকে নিয়ে সমালোচনা করি তখন জামাত বলে আমাদের আমাদের সময় কেন, মানে এমন হয় আর কি, যে যখন বিএনপিকে নিয়ে সমালোচনা করে তখন বিএনপির লোকজন বলে কি জামাত যখন করছিল তখন কই ছিল। এখন জামাতকে নিয়ে যখন সমালোচনা করছে তখন আর বিএনপি দেখে না। এইটা সমস্যা হয়, এইটা যে আমাকে আলাদা আলাদা করে আবার মানে এইটার বিস্তারিত ঘটনা বলা লাগে। হ্যাঁ, যেমন আপনাদের কাছে এইভাবে মেসেজটা আসছে যে আমি বিএনপি পন্থীদের প্রোগ্রাম করতে দিই না, জামাত পন্থীদের প্রোগ্রাম করতে দিই না, এনসিপি কে সাদরে আমন্ত্রণ জানাইছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি একাডেমিক টাইমে কোনো নেতা এসে এখানে আমি এটার পক্ষপাতী না আর কি। আপনাকে অনেক সময় শিবিরের ট্যাগ দেওয়া হয়, কখনো শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা? শিবিরের প্রচুর গানে কাজ করছি, চরমনায়ের গানেও কাজ করছি। তারপরে শিবিরের রিয়েলিটি শো ছিল শশাসের, সিজন 5 চ্যাম্পিয়ন ছিলাম। এখন আপনি আমাকে বলেন যে আমি যে ইসলামিক কালচারের সাথে দীর্ঘদিন আছি, অভিনয়, আবৃত্তি, গান, এইটার চর্চা ছাত্রদল করে? এটা চর্চা কি ছাত্রদল করে বা ছাত্রলীগ করতো? বা কোনো জায়গায় এখন ন্যাশনাল রিয়েলিটি শো হচ্ছে, বা আমি যে কালচারটা নিয়ে কাজ করতে চাই, এই কালচারটা তো আর অপরাধের কোনো ইয়া না। এখন এই কালচারটা শুধুমাত্র আমি যদি ধরে নিলাম যে এই কালচারটার ইজারাই নিয়ে রাখছে শিবির বা মানে কলরব, তাহলে আমার তাদের সাথে কাজ করতে হবে। ব্যাপারটা তো এমন। এবং এইখানে শিবিরের সাথে যুক্ত থাকা না থাকার ব্যাপার না তো, আপনি ইউটিউবে সার্চ করলেই তো আমার কাজগুলো পাবেন। এখানে গুপ্ত সুপ্তর কোনো আলাপ নাই। এখানে আমি যে কাজগুলো করছি, আমি যে গানগুলোতে অভিনয় করছি, বা আমি যে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করছি, এগুলো সব ডকুমেন্টেশন আছে, ভিডিও আছে, আওয়ামী সময় ছিল। এই দীর্ঘদিন ধরে 2018 সাল থেকে কাজ করতেছি তামিলনাড়ুতে থাকতে, এগুলো সব ভিডিও আছে, সব তো হাসিনার সময় ছিল। সো এখন যারা বলতে আসে যে ওই সময় কই ছিলা, কি করতা, ওই সময় আপনাদের থেকে শুধু মাঠে মিছিল মিটিং করলেই যে সে খুব বড় আমরা কালচারাল ব্যারিয়ার ভাঙার চেষ্টা করছি, ওইটা আলাদা সেগমেন্ট আর কি। সো মানে টোটালি এই যে শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল কিনা বা ইয়ার সাথে ছিল কিনা, ওর সাথে ছিল কিনা, প্রচুর কালচারাল কাজ করছি। এখন ছাত্রদল একটা সিনেমা বানাক না, যেটা অ্যাকচুয়ালি মানে জুলাইকে রিলেট করে। হ্যাঁ, আমি ইন্টারেস্টেড কাজ করার জন্য, আমি কালচারাল মানুষ। সো সেই হিসাবে তো আমাকে এই কাজে আমাকে থাকতে হবে আর কি। এবং এটা লুকোচুরির কিছু নাই। সম্প্রতি গাজীপুরের ছাত্রলীগের এক সাবেক নেতা, উনি আপনাকে নিয়ে একটা পোস্ট করেছেন যে আপনি যখন তামিলনাড়ুতে পড়াশোনা করতেন তখন আপনি গাজীপুরের ছাত্রলীগের সাথে আপনার ভালো একটা বোঝাপড়া ছিল এবং তাদের মিছিল মিটিংয়ে আপনি সক্রিয় অংশগ্রহণ করতেন। বিষয়টা কতটুকু সত্য? আপনার মনে হয় তামিলনাড়ুতে থেকে ছাত্রলীগ করা সম্ভব? মানে আমি এইটা এই জন্য বলতেছি যে ভাই, ওইটা তামিলনাড়ু, এটা মাথায় রাখতে হবে আর কি। ছাত্রলীগ কেন 2019-এ ওই রাসেল এমপি
ছিল তখন তাকে তামিলনাড়ুতে দাওয়াত দেওয়া হয়, যেহেতু সে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়। শুধুমাত্র রাসেল এমপি ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হয় নাই। যুবলীগের সভাপতিকেও গেটে আটকায় রাখা হয়েছিল। ওইটা তামিল মিল্লাত। তামিলনাড়ু থেকে ছাত্রলীগ করবে, তামিলনাড়ুতে তুরাগ শিল্প গোষ্ঠীতে কাজ করছি, তামিলনাড়ুর কালচারাল টোটাল পোর্শন ওইখানে ওই সময়ের পোলাপানের জিজ্ঞাসা করে দেখেন যে তখন আমি কেমন ছিলাম আর কি। তখন থেকেই ছাত্রলীগের প্রতি অ্যাগ্রেসিভ ছিলাম। এইটা তো প্রাউডলি ওন করি আর কি। আর এমন একটা মানুষকে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে যে আমি জীবনে ওই যে ছোটবেলায় লেখা না, ছোটবেলার সবার কমন ভুল হচ্ছে আমার চোখে হাসিনা, আমার চোখে বঙ্গবন্ধু রচনা লেখা। এটাও আমি করি নাই কখন, বাইবর্ন। সো এইটা বলা, এবং কিছু ছবি ছাড়ছে আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে, আমরা একসাথে ঘুরতে গেছি, এই ছবিগুলো ছেড়ে তারপরে করতে যাচ্ছে। কোনো মিছিল, কোনো এইগুলা কিন্তু নাই আর কি। তো মানে সব থেকে অবাক করা ব্যাপার আর কি, যে তামিল মিল্লাতের একজন স্টুডেন্টকে, এবং তামিল মিল্লাতে ওয়েল নন মোটামুটি তখনকার সময়, যেহেতু কালচারাল মানুষ ছিলাম, সবাই জানে আর কি। সো একদিক দিয়ে ছাত্রলীগ বলতেছে, একদিক দিয়ে শিবির বলতেছে, মানে ব্যাপারটা খুবই এলোমেলো। এবং ছাত্রলীগের কোনো স্ট্যাটাস, ছাত্রলীগের কাজই হচ্ছে এখন অনলাইনে বিভ্রান্তি সৃষ্টি করা। সো তাদেরটা রেফারেন্স নিয়ে যখন ছাত্রদল এখন পোস্ট মারে, ওইটা খুব অবাক করা ব্যাপার আর কি। তাদের তো এটা জানা কথা যে তামিলনাড়ু সম্পর্কে তাদেরকে জানতে হবে। তামিলনাড়ু এমন একটা প্রতিষ্ঠান যেটা ওই সময় মাথা উঁচা করে দাঁড়ায় ছিল, এবং আমরা ওই জন্য তামিলনাড়ুতে পড়তে আসছি। শুধুমাত্র যে এখানে ছাত্রলীগের সন্ত্রাসীদের কোনো জায়গা নেই আর কি। যে পোস্ট করছে বা যারা এই পোস্টটা সমর্থন করতেছে তাদেরকে আমন্ত্রণ জানাই যে তামিলনাড়ুতে একবার আসেন এবং লীগ পরিচয় আসেন। এখন আমি বলি যে দল পরিচয় আসেন না, দেখেন তামিলনাড়ুতে ঢুকতে দেয় কিনা। আপনার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3টে তদন্ত কমিটি আছে, এবং 4টা হয়েছে তদন্ত কমিটি আছে, এবং সেই প্রতিবেদনগুলো এখনো প্রকাশিত হতে আমরা দেখিনি। আমি একটু জানতে চাই কি কি অপরাধ করেছেন। এখন তাদের চোখে অনেক অপরাধ, আমার চোখে প্রতিরোধ। যেমন হচ্ছে পোষকোটা মুভমেন্ট। পোষকোটার সময় আমি অনেক যতগুলা আইনি প্রক্রিয়া আছে, যা যা করা দরকার, সফট কর্মসূচি দিয়ে তারপরে গিয়ে বাধ্য হয়ে শনিবার দিন ধরেন প্রাথমিক সিলেকশনের আবেদনপত্র শুরু করবে, আমি বৃহস্পতিবার দিন আমার আর কোনো ওয়ে নেই, আমাকে পোষকোটা বাতিল করতে হবে, বাধ্য হয়ে আমরা গেটে তালা দিলাম। তখন গিয়ে হইলো একটা তদন্ত কমিটি। তারপরে আবার পোষকোটা ফেরত আনতে আসলো, তখন মাইনুদ্দিন স্যার, আমাদের 4 জন শিক্ষার্থী প্রায় 21 ঘন্টা অনশনে বসে আছে। তাদের কারোর পালস পাওয়া যাচ্ছে না, অনেকের হসপিটালে নিয়ে যেতে হয়েছে। তো এইটা দেখে আমার সহযোদ্ধারা তখন ইলেকশনের মাত্র 4 দিন আগে, আপনার রাকসু ইলেকশনের, তখন মুখোমুখি করতে চাইলো। জাকসু ইলেকশনের 4 দিন আগে যেমন পোষকটাকে আবার ফেরত আনলো, রাকসু তো মনে করছে যে হ্যাঁ এখানেও মনে হয় ওরা রাকসুর কথা শুনলে এরা মনে হয় চিন্তা করবে যে হ্যাঁ রাকসু, আমাদেরকে বোঝানো হয়েছে যে রাকসু ইলেকশনটা হোক, তারপরে তো তোমরা প্রতিনিধি হিসেবে তোমরা পোষকটা বাতিল করতেই পারবা। আমি জানতাম যে রাকসু হওয়ার পরেও কতটুকু অ্যাক্সেস আমাদেরকে দেওয়া হবে। এজন্য আমার কাছে মনে হয়েছে যে না, এটাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, রাকসুও হইতে হবে, পোষকটাও থাকবে না। তো তখন আমাদেরকে বাধ্য হয়ে, তখন প্রভিসি হিসেবে দায়িত্বে ছিলেন মাইনুদ্দিন স্যার। ওরা অনশনে বসছে, মাইনুদ্দিন স্যার হেঁটে লাঞ্চের জন্য যাচ্ছেন। এটা তো আমাদের জন্য মানে আমাদের এই শিক্ষার্থীদের জন্য অনেক কষ্টকর। তো তাদের জীবন বাঁচানোর জন্য হইলেও আমার তার গাড়ি আটকাইতে হয়েছে। এবং ওইখানে একটা পর্যায়ে গিয়ে কর্মকর্তারা আমাদের উপর হামলা করছে, আবার তদন্ত কমিটি আমাদের নামে হয়েছে। সো এই টোটাল ব্যাপারগুলা। তারপরে এই যে একটা তো তদন্ত কমিটি, এটা হইতে থাকুক, মানে কাজ করলে সমালোচনাও হবে, আলোচনাও হবে, সব কিছু মিলে। তবে আমার কাছে একটা ব্যাপার হচ্ছে যে আমি আফটার রিভলিউশন কোনো কাজ, কোনো স্পেসিফিক আন্দোলন না নিজের জন্য করছি, না আমার কোনো খুব ক্লোজ ছোট ভাই বন্ধু, আমার যারা ক্লাসমেট, তারাও কখনো বলতে পারবে না যে আমার কোনো মুভমেন্টের জন্য, মানুষ বেশি করার জন্য তাদেরকে ডাকছি যে একটু আমার মিছিলটা বড় হোক। সো প্রত্যেকটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে ভাই আমি যতগুলো মুভমেন্ট করছি, আমার যদি আজকেই ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয়, আমি বলবো ঠিক আছে, শিক্ষার্থীরা জাস্ট একটা জিনিস মানে দেখবে যে যেই জিনিসগুলো নিয়ে আমি শুরু করছিলাম কাজ করা, সেগুলো আমি শেষ করছি, যেগুলো নিয়ে আমি আন্দোলন শুরু করছিলাম সেগুলো আমি শেষ করছি আর কি। এবং এগুলা কি পরিমাণ বেনিফিটেড হাজার হাজার শিক্ষার্থী তাদের জীবনে হবে।
কারণ আমার মতো খারাপ শিক্ষার্থী হইতে কেউ ইউনিভার্সিটিতে আসে না। সবাই চাই গ্রাজুয়েশন কমপ্লিট করতে ভালো স্টুডেন্ট হইতে। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছি খারাপ স্টুডেন্ট হওয়ার জন্য, কারণ খারাপ স্টুডেন্ট না হইলে আমি এই সিস্টেমগুলো ব্রেক করতে পারবো না। আমার যে সার্টিফিকেটের মায়া থাকে আমি মুভমেন্টে যাব না। আমাকে ভোট দিছে 13,000 13,500 মানুষ, কিন্তু এবং আমি যদি বলি যে প্রত্যেক দিন রাকসুতে আসতেছে 30-40 জন 50 জন, তাদের প্রবলেম নিয়ে আসতেছে, কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম, মেস ভাড়া দিতে পারতেছে না, হল উন্নয়ন, বিভাগ উন্নয়ন ফি দিতে পারতেছে না, সেগুলো ম্যানেজ করে দিচ্ছি। কেউ কিন্তু এই যে এই ঝামেলাটার পরে কেউ কিন্তু মানে আমাকে ইয়ে করে পোস্ট দেয় নাই। হ্যাঁ, পরে গিয়া বলছে ভাই এই করছেন, ভালো কাজ করছেন, এই করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা বিশাল অংশ শিক্ষার্থী যারা শান্তিপ্রিয় মানুষ, এই শান্তিপ্রিয় মানুষরা মানে এরা কখনোই চাইবে না যে নিজেদের সার্টিফিকেটটা নষ্ট করতে। আমি সার্টিফিকেটটাকে মানে আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিছি, এবং আমি চাই যে আর কখনো কোনো খারাপ ছাত্র হইতে কেউ না আসুক। আমার নামে 4টা তদন্ত কমিটি হয়েছে, আরও 8টা 10টা হোক, আরও কয়টা মামলা হোক, কিন্তু কিছু চেঞ্জেস এনে দিয়ে যাবো যেগুলা আলটিমেট ছাত্রীদের জন্য উপকারী হবে আর কি। খারাপ শিক্ষার্থী হওয়া অনেক কষ্টের। এই যে অনেক তদন্ত কমিটি, অনেক মামলা, অনেক সমালোচনা, অনেক কাদা ছোড়াছুরি, এগুলার ভিতরে বাঁচতে হয় আর কি। সো আমি চাই না যে আর কেউ, কোনো ছোট ভাই আর কোনো ছোট বোন এরা খারাপ শিক্ষার্থী হিসেবে এই ক্যাম্পাসে আসুক। তারা সবাই ঠিকমতো ফাংশন করুক তাদের একাডেমিক লাইফে। ডাকসু নেত্রী উম্মে সালমার একটি পোস্টে পাকিস্তানি এক তরুণীকে নিয়ে আপনার একটি মন্তব্য ব্যাপক সমালোচিত হয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। এই বিষয়ে আপনার অবস্থান কি? না, ব্যাপারটা হয় কি যে উম্মে সালমা আপুর সাথে ধরেন যে খুবই পার্সোনাল, মানে খুবই ব্যক্তিগত সম্পর্ক, যে আপু আমাদের অনেক সিনিয়র, 2 ব্যাচ সিনিয়র আপু উম্মে সালমা আপু। রায়ান ভাইয়ের সাথেও ভালো পরিচয়। এখন আপু যেটা করে যে অনেক সময় ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড করে একটা পোস্ট করে বা তো হয় না যে কিছু কিছু ব্যাপার যে মানে এটা যে স্ক্রিনশট মেরে এগুলা নিয়ে নোংরামি করে এত দূর পর্যন্ত, এত পর্যায় পর্যন্ত নিয়ে যাবে। অনেক সময় বড় বোনদের সাথে আড্ডা মারতে মারতে যে হ্যাঁ আপু, মানে যেটা হয় আর কি, যে আপু বিয়ে আমার জন্য মেয়ে দেখেন, বিয়ে করব, তো এই ধরনের একটা ব্যাপার। তো এই জায়গা থেকে আসলে আমি এটা নিয়ে আর কোনো কথাই বলি নাই, যে হয়তোবা আমি সবার পালস বুঝতে পারি নাই, বা হয়তোবা আমার মিনিংসটা বুঝতে পারে নাই আর কি। তো সিরিয়াসলি এই ধরনের কোনো মনোভাব বা এটা কখনোই ছিল না। এটা শুধুমাত্র একটা যে এভাবে বোঝানো আপু, যে স্বাভাবিকভাবে ভাই বোন যেটা মজাটা করে আর কি, এটা আর কিছুই না। আপনার বিরুদ্ধে এখন পর্যন্ত যত অভিযোগ উঠেছে এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভুলভালভাবে উপস্থাপন হয়েছে বলে আপনি মনে করেন? সবগুলা যেমন বলা হয়েছে যে একটা আছে যে 76 লাখ টাকার একটা অভিযোগ আছে আর কি। অভিযোগ বলতে এটা এমন ছিল যে গত বছর 5 আগস্টে আমরা একটা প্রোগ্রাম করতে চাইছিলাম। আমি যেহেতু সমন্বয়কদের ভিতরে সাংস্কৃতিক মানুষ, সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই, সো আমি ভিসি স্যারকে, তখন যেহেতু রাকসু ছিল না, তো আমি ভিসি স্যারকে গিয়ে একটা প্রপোজাল দিলাম যে স্যার এখানে 76 লাখ টাকার একটা প্রপোজাল আছে, 70 বা 72 লাখ টাকার একটা প্রপোজাল আছে, যেমন 2 দিন ব্যাপী উৎসব হবে আর কি। রক ব্যান্ড আসবে, র্যাপার আসবে, ফোক, কাওয়ালি, যা যা আছে সব সেগমেন্ট থাকবে। তারপরে 3 শহীদ পরিবারকে 15 লাখ টাকা দেওয়া হবে, 5 লাখ টাকা করে, মানে এরকম বড় একটা প্রোগ্রাম সাজানো স্টেডিয়ামে। তো স্যার বললেন আমরা যেহেতু ফিস্টের টাকা দিচ্ছি, প্রায় 25 লাখ টাকার মতো খরচ হচ্ছে, আমার মনে হয় না যে এটা করা সম্ভব হবে, তবে আমি তোমাকে রেকমেন্ড করে দিতে পারি। তাই আমি বললাম ঠিক আছে স্যার, আমি তাহলে বিভিন্ন কোম্পানির জন্য প্রপোজাল এটা লিখে নিয়ে আসতেছি। 21টার মতো প্রপোজাল, 18 থেকে 21টার মতো প্রপোজাল এটা লিখে স্যারের কাছ থেকে প্রত্যেকটা সিগনেচার নিলাম, নিয়ে ঢাকায় আসলাম। এসে সব জায়গায় এটা নিয়ে হচ্ছে আপনার আলাপ দিলাম, ফর্মাল প্রপোজাল এটা নিয়ে। তারপরে নগর ভবনের একটা ফান্ড আছে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ফাংশনে মানে তারা টাকা দেয় আবেদন সাপেক্ষে। তো তখন বিভাগীয় কমিশনার স্যারের কাছে গেলাম, যাওয়ার পরে আবেদন করলাম। উনি বললেন ঠিক আছে আমি দেখব। এর ভিতরে গুটি কয়েক মানুষ যারা এটাকে ছড়াইলো যে আমি চিঠি দিয়ে 76 লাখ টাকা চাঁদাবাজি করতেছি আর কি। এখন প্রথম ব্যাপার হচ্ছে যে চিঠি দিয়ে কেউ চাঁদাবাজি করে কিনা তখন, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ওখানে ভিসি স্যারের রেকমেন্ডেশন ছিল
এবং একটা প্রোগ্রামের প্রপোজাল ছিল। এই প্রপোজাল অনুযায়ী মানে 70 লাখ টাকার একটা প্রপোজাল মানে ওই টাকাটাই পাবো, ব্যাপারটা এমন না। যেমন এই 70 লাখ টাকার প্রপোজাল দিয়ে আমি ওখানে যে একটা আছে, বিজনেস একটা অ্যাসোসিয়েশন আছে, কি যেন আমি নামটা ভুলে গেছি, ওনারা দিছে 20,000 টাকা, সুলতান নাইন দিছে 30,000 টাকা। 70 লাখ টাকার প্রপোজালই কিন্তু তাদের কাছে পাঠাইছি। তারপরে নগর ভবন দিয়েছে 2 লাখ টাকা। এই সব মিলা প্রোগ্রাম বাবদ আমি পাইছিলাম 2.5 লাখ টাকা। কিন্তু এখন মানে একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে আমি 70 লাখ টাকাই পাইছিলাম। তো এই যে একটা ব্যাপার আর কি, এটা যদিও খুব দ্রুত আমি ক্লিয়ার করব আর কি। তো মানে যতগুলাই আছে এগুলো হচ্ছে যারা ক্লিয়ার হইতে চায় তাদেরকে ক্লিয়ার করা সম্ভব, কিন্তু যাদের উদ্দেশ্যই থাকে আমাকে বিতর্কিত করবে, তাদের আসলে যতই ক্লিয়ার করি না কেন তারা নতুন একটা ব্যাপার নিয়ে হাজির হবে আর কি। সো টোটালি মানে প্রত্যেকটা ব্যাপারই যে এক্সপ্লেনেশন তো আছেই, তারা এক্সপ্লেনেশন নেওয়ার জন্য কতটুকু রেডি এটাও তো দেখতে হবে আমাদের। আপনি কি মনে করেন কিনা যে ছাত্র নেতাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে সবার জন্য সমানভাবে কাজ করা উচিত, এবং এখন পর্যন্ত আপনি সেইটা কতটুকু করতে পেরেছেন? আমি তো ক্যাম্পাসের বাইরে, সত্যি বলতে ক্যাম্পাসের বাইরে তেমন কোনো মুভ খুব কম করি আর কি। ন্যাশনাল ইস্যুগুলাতে হ্যাঁ ঢাকায় এসে হয়তো বা ইনকিলাব মঞ্চের কিছু প্রোগ্রামে থাকি বা ইয়ে করি। আর মানুষের জন্য করা যেটা, আমার 30,000 শিক্ষার্থী, আমি যদি এটাকে আমার জনগণ ভেবে নিই, তাহলে এখন পর্যন্ত শত শত শিক্ষার্থী আমি জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা যারা পড়াশোনা করার জন্য যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, বিভিন্ন অ্যালামনাসের সাথে যোগাযোগ করে তাদের বৃত্তির ব্যবস্থা করা, তাদের ইনস্ট্যান্ট কোনো একটা বিপদ থেকে উদ্ধার করা, এগুলো তো কন্টিনিউ প্রসেস, এগুলো আমার দায়িত্ব আর কি। সো মানুষ দায়িত্ব নিতে চাইলে দায়িত্বের শেষ নাই। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যতটুকু আমার নিজের পক্ষে সম্ভব হয় আমি করার চেষ্টা করি। অনেকে বলে থাকে যে আপনি কৌশলের পরিবর্তে আবেগ দিয়ে বেশি সিদ্ধান্ত নেন, আসলে ব্যাপারটা কেমন? আমার কৌশলের ভিতরে আবেগটা থাকে। যেমন আমাকে যখনই কেউ জিজ্ঞাসা করে যে ভাই আপনি এইটাকে এইভাবে করলেন, এইভাবে না করে তো ওইভাবে করা যেত, মানে এইভাবে না করেও তো সমাধান করা যেত, তাই আমি বলি ঠিক আছে, অল্টারনেটিভ আপনি আমাকে দেন। যেমন আমি আপনাকে পোষ্যকোটার কথাটা বললাম, পোষ্যকোটার মানে শনিবার থেকে প্রাথমিক আবেদন শুরু, বৃহস্পতিবার দিন, এর আগ পর্যন্ত আমি শিক্ষা মন্ত্রণালয়ে ঘুরছি, গণস্বাক্ষর কর্মসূচি করছি, বিভিন্ন কর্মসূচি, ডিবেট এগুলা করে ফাইনালি গিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আসছি। আমি যদি বৃহস্পতিবারে গেটে তালা না দেই, তাহলে শনিবার থেকে পোষ্যকোটা সহ রবিবার থেকে পোষ্যকোটা সহ আবেদনপত্র আসা শুরু হইতো। তাহলে এইখানে আমি আর কি কৌশল নিতাম? ওখানে আমাকে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে, গেটে তালা দিতে হয়েছে। রেল, আমি যদি চিন্তা করতাম যে ভাই আমি মানে এই যে 24 বছর ধরে একটা আন্দোলন চলতেছে, রেল চালু হচ্ছে না, যদিও এখনো চালু হয় নাই, প্রক্রিয়াধীন, তো আমি যদি চিন্তা করতাম যে না ভাই এখানে বসা ঠিক হবে না বা অনেক অনেক মানুষের ক্ষতি হবে, আমরা চিন্তা করছি যে বারবার তো আমরা এখানে বসতে পারবো না, একটা স্টুডেন্টের সাথে ইস্যুজ হয়েছে, সো এই ইস্যুটাকে কেন্দ্র করে আমরা একবারে আমাদের দাবিগুলো জানাইতে পারি। সো আমার কাছে মনে হয় যে আবেগ ছাড়া মানুষ বাঁচে না, এবং আবেগ ভালোবাসা না থাকলে কি দরকার? আমি তো রাকসুর জিএস হয়ে গেছি, আমার আর কি দরকার ছিল এগুলা করার? মানে এগুলা না করলে কি আমার জন্য খুব বেশি ক্ষতি হতো না, কি আমি আরো বেশি সিকিউর থাকতাম? সো আমি কেন করতেছি এটা বুঝতে হবে আর কি। আমার কাছে মনে হয় ইভেন এটা ট্রু, এখন না হইলে আর কখনোই হবে না। এটা মিলাই নিয়েন, প্রত্যেকের জীবনের প্রত্যেক সমস্যার কারণে মিলাই নিয়েন। আপনি চিন্তা করতেছেন যে ভাই পরে করব, পরে আরো কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে যাবেন। এখন করতে চাইলে এখন করে ফেলেন। আপনার কোনো সিদ্ধান্তের জন্য কি কখনো দুঃখ প্রকাশ করা বা ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করেছেন কিনা? যেমন সেন্ট্রাল লাইব্রেরিতে এই ঘটনাটা আসলে অপ্রত্যাশিত একটা ঘটনা, এবং আমি এখনো পর্যন্ত আমি লাইব্রেরির ভাই বোনদের কাছে যাওয়ার মতো সাহস পাই নাই বলতে তারা, আমি জানি না, ওখানে আমাদের ওখানে ম্যাক্সিমামই আমাদের বড় ভাইয়ের বোনেরা পড়াশোনা করে আর কি, ওনারা বকা দিলেও দিতে পারে, ওইটা আমার প্রাপ্য, কিন্তু আমি যাই না, এই কারণ আমি সেন্ট্রাল লাইব্রেরিতে লাইব্রেরি নিয়ে আমি নিজে পার্সোনালি এত কাজ করতে চাইছি এবং কাজ করছিও অনেকগুলা। তো এই জায়গা থেকে
লাইব্রেরি ওই মানুষগুলোর সাথে আমার কাছে মনে হয় যে তাদের একবার না 100 বার সরি বলা উচিত। এবং প্রত্যেকটা মুভমেন্টের পরে, এই মুভমেন্টের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় মানসিকভাবে, শারীরিকভাবে বা যেভাবে হোক না কেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিই। যেমন রেল আন্দোলনের পরে এটা করছি, আমি সবার কাছে মাপ চেয়ে নিছি। আমি লাইব্রেরিতে হয়তো বা যাব, তারপরে এইটা আসলে কিছু করার নাই। মানে একটা না একটা জায়গায় একটু মানে আনএক্সপেক্টেড কিছু হয়ে যাবে, এখন এটা ক্ষমা চেয়ে নিতে হবে যেভাবেই হোক, এটা আমার কাছে মনে হয়। আহ, বর্তমানে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং সক্রিয় যে সংগঠন রয়েছে ছাত্র শিবির, ছাত্রদল এবং এনসিপির ছাত্র শক্তি, এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? না, ছাত্র শক্তি ফাংশন করুক। আমি আসলে ছাত্র সংগঠনের ব্যাপারগুলোতে কি বার্তা দিব, তারা আমার থেকে রাজনীতি ভালো বুঝে, আমি এটা মানি আর কি। কারণ রাজনীতির পূর্ব শর্ত, আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতির এদের পূর্ব শর্ত হচ্ছে পিঠ বাঁচায় চলা, আর আমি ওই পিঠ বাঁচায় চলতে পারি না আসলে। এই জন্য তাদেরকে যে আমি উপদেশ দিব, এটার আমার কাছে মনে হয় না যে এইটার মানে এক্সপিরিয়েন্স বা এইটার জায়গাটা আমার আছে। আমি বলবো যে ভাই, রাজনীতি স্টুডেন্ট মানে নিয়ে কাজ করেন, স্টুডেন্ট রাইটস নিয়ে কাজ করেন আর কি। সব কাজ দল কেন্দ্রিক হয়ে যায়, হয়ে যেন না যায় আর কি। শুধুমাত্র স্টুডেন্ট রাইটস নিয়ে কাজ করেন। ক্যাম্পাসগুলোতে অনেক অনেক সমস্যা আছে, সমস্যার সমুদ্রে ডুবে আছে শিক্ষার্থীরা। সো এই জায়গাগুলোতে আশা ভরসার জায়গা হয়ে যান না। কেন আপনাকে পোস্টার মারতে হবে, কেন আপনাকে বিলবোর্ড মারতে হবে, কেন শোডাউন দিতে হবে? আমি রাকসু ইলেকশনের পরে আমিও তো পারতাম 20-30 জন জুনিয়র ব্যাচমেট ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি ক্যাম্পাসে টহল দিতে। কি লাভ আমার পিছনে ঘুরে ওই মানুষগুলারই বা কি লাভ? একটা সিট পাইলো, নিজের যোগ্যতায় পাক না, বাসা থেকে তো টাকা পাঠায়, কেন আরেকজনকে ভাই ভাই করে আরেকজনের জামা কাপড় ধুয়ে টাকা আদায় করতে হবে? এটা দরকারই নেই। আপনার মানে আমরা আমরা যদি আমাদের নিজে থেকে দাসত্ব বেছে নিই, আমি আসলে ছাত্র রাজনৈতিক দলগুলোকে কোনো পরামর্শ দেওয়ার মতো জায়গা নাই, তবে আমি ছাত্রদের বলতে পারি, শিক্ষার্থীদের বলতে পারি যে ভাই এটা কইরেন না, আজকে আমাকে গুপ্ত হ্যান ত্যান এগুলো বলতে পারেন। কিন্তু আমি একটা জিনিস বলে যাই, আফটার রিভলিউশন আপনারা পাত্তা দিয়েন না, যেটা আপনার মন বলে। মন থেকে যদি একটা সংগঠন করতে মন চায় ওইটা করেন, মন থেকে সংগঠন করার মধ্যে আলাদা একটা আছে। কিন্তু আপনাকে সিট অনেক সময় অনেক নোটিশে পাওয়া যায় যে হ্যাঁ এই দল করলে সিট পাওয়া যাবে, এই হবে ওই হবে, এই সুবিধা। এই দাসত্বের ভিতরে ঢুকেন না, তাইলে একটা পর্যায়ে গিয়ে আপনারা আবার সেই ফ্যাসিবাদের জন্মটাই দিবেন, আপনারাই হয়ে উঠবেন তাদের শক্তি। ছাত্রলীগ এই ক্যাম্পাসের বুঝে না বুঝে ছাত্রলীগ করছে 40%, শুধুমাত্র সিট সিট পাইতে গেলে ছাত্রলীগ করতেছে, মিছিল মিটিং করতে হয়েছে, করছে। তারা নিরপরাধ, তাদের করতে হয়েছে বাধ্য হয়ে, অভাবে পড়ে বা কোনো বড় ভাইয়ের প্ররোচনায় পড়ে বা করে বাধ্য হয়ে। এখন আপনারা আবার অন্য দল করা শুরু করতেছেন, লাভটা কি? ধরেন এই দলও ফল করলো, এটাতে আবার আবার একটা রিভলিউশন হইলো, তখন তত ছাত্র দল হিসেবে ধরে ধরে পিটাবে। লাভটা হচ্ছে কি? আপনার এই যে চাকরিতে সমস্যা হবে বা এই হবে ওই হবে, আপনি একবারে থাকেন না, নিউট্রাল থাকেন, যদি আপনার একাডেমিশিয়ান একাডেমিক কোনো চিন্তা ভাবনা থেকে থাকে। আর দল করেন মন থেকে ভালোবেসে, জেনে শুনে, বুঝে শুনে, এটা আমার একটা থাকবে আর কি। আর রাজনৈতিক সংগঠনগুলোকে আসলে কি ওইটা পরামর্শ দেওয়ার সুযোগ নাই। ছাত্রলীগকে বলবো যে বের হয়েও না, ওইটা তাদের পরামর্শ হচ্ছে যে ভাই বের হওয়ার দুঃসাহস করিস না, কারণ ওই সময় গিয়া মাথা ঠিকঠাক রাখা কোনোভাবেই সম্ভব না আর কি। তারা যা করছে তাদেরকে ছাড় দেওয়ার বিন্দু পরিমাণ সুযোগ নাই। আমার ফ্যামিলিকে 17 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত এক ঘরে করে রাখছিল। সো এমন হাজার হাজার ফ্যামিলি, লাখ লাখ ফ্যামিলি এভাবে আছে, সন্তান হারাইছে, গুম খুন হত্যাকাণ্ড, শাপলা ট্র্যাজেডি, বিরিয়ার, মানে কোনোভাবেই তাদেরকে নর্মালাইজ করার কোনো সুযোগ নেই। তারপরে ছাত্রদলকে বলবো যে আপনারা রানিংদের নিয়ে আসেন। ক্যাম্পাসে এখন চলতেছে 25-26 সেশন, আপনাদের 5-6 সেশনের সভাপতি সেক্রেটারি, 6-7 সেশনের সভাপতি সেক্রেটারি, এটা তো কোনোভাবে যায় না। এই যে 25-26-এ যারা আসছে ওদের বাবা মারা মনে হয় যে 5-6 সেশনে 6-7 সেশনে পড়ে গেছে আর কি। তো একটা জেনারেশন চলে আসছে, তারা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তারা আবার এখন এসে ইউনিভার্সিটিতে অনার্সে ভর্তি হতেছে। আপনাদের লজ্জাবোধটা কাজে লাগান।
ইয়াংদেরকে দেন আপনি লিডারশিপে। আমি রাজনীতি করব ক্যাম্পাসগুলোতে, আমি রাজনীতি করতেছি আদু ভাইদের সাথে, এটা তো আমার নিজেরই পরিচয় দিতে ভালো লাগে না আর কি। সো ক্যাম্পাসের রাজনীতি দেখে তাদের চেহারা দিকে তাকাইলে রাজনীতির অবস্থা, বাংলাদেশের রাজনীতির বেহাল দশা এবং হতাশার কথা ভেসে ওঠে আর কি তাদের চেহারার দিকে তাকাইলে। তো মনে হয় যে তাদের জীবনে আসলে মানে সুখ শান্তি সংসার বলতে কিছু নাই। এই মাদক, তারপরে দু একটা উল্টাপাল্টা কথাবার্তা, এদের সারাদিন ক্যাম্পাসে ঘোরা, চা বিড়ি খাওয়া, এটা হচ্ছে তাদের কাছে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি তো এমন না, স্টুডেন্ট রাইটস নিয়ে কাজ করবেন আপনি। তারপরে মানে ছাত্র শিবিরের ব্যাপারে আসলে যেটা এই একই কথাই বলবো আর কি, যে ক্যাম্পাসে স্টুডেন্ট রাইটস নিয়ে কাজ করেন। কি করতেছেন না করতেছেন, আমার কাছে মনে হয় যে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করছিল আরো অনেক কাজ করতে পারতেন আপনারা। তো কাজ করেন, সবার প্রতি এই জায়গাটাই থাকবে আর কি। রাকসুর মেয়াদে এমন একটি কাজের কথা বলুন যেটা নিয়ে আপনি সবচেয়ে বেশি গর্বিত। রাকসু আদায় করা, কারণ রাকসুর সময় তো ছাত্র দলের সাথে আমার ঝামেলা বাঁধছিল, তারা মনোনয়ন নিতে দিবে না, তো আমি নিতে পারছি। রাকসু আদায় করা, তারপরে তো অনেক কম কাজ করতে পারছি যদিও 9 মাসে। সব থেকে বড় ব্যাপার ছিল যে সব ছাত্র সংসদ যেটা পারে না আমরা পারছি। আমরা ফান্ড উদ্ধার করতে পারছি, রাকসুর ফান্ড 25 বছরের ফান্ড উদ্ধার করতে পারছি, এটা বড় একটা পাওয়া। তারপরে শিক্ষার্থীদের ফিরাই নেই, যেভাবে হোক অ্যালামনাস ভাই বোন যেভাবে যার থেকে ম্যানেজ করে, এই যার 2000 5000 10,000 টাকা লাগবে, এটা আমরা ম্যানেজ করতে পারছি। এটা সেলফ স্যাটিসফ্যাকশন যে আমার ভাই বোনেরা আমার কাছে আসছে একটা সমস্যা নিয়ে, আমি সমাধান করতে পারছি। আর উল্লেখযোগ্য আসলে মানে কোনো কিছু নিজের জন্য করা হয় নাই ওইভাবে যে এটাকে ইয়ে করব। যেমন ক্যাম্পাসে যদি বলি, যে ক্যাম্পাসে অনেকগুলা মুভমেন্ট এটা করা হয়েছে, যেগুলা যেটা নিয়ে ধরছি সেটা শেষ নামাইছি আর কি। এটা হচ্ছে আমার আলটিমেট স্যাটিসফ্যাকশন, যে আমি যেই মুভমেন্টটা শুরু করছি ওটা আমি শেষ করছি যেভাবে হোক। এই জন্য বাসগোস করি নাই, সুশীলতা দেখাই নাই, এই জন্য তদন্ত কমিটিগুলো আছে আর কি। তো যেটা ধরছি সেটা মাটি কামড়ায় ধরে রাখছি, ওইটা হচ্ছে আমি আমার নিজের জায়গা থেকে সব থেকে ভালো লাগা আর কি, যে ক্যাম্পাসে যেই কম্প্রোমাইজের জায়গায় আমি কখনোই যাই নাই। রাকসুর আর অল্প কিছুদিন মেয়াদ আছে, আগামী ওই অল্প কিছুদিনে আপনাদের পরিকল্পনা কিভাবে রাকসুকে শেষ করতে চান? দেখেন, রাকসুর সম্পাদকীয় পদগুলার যা যা করার আছে সব বন্টন করে দেওয়া হয়ে গেছে এই 3 মাসের ভিতরে। তো তারা সেগুলো এক এক করে ফাংশন করতেছে। জুলাই কেন্দ্রিক সাংস্কৃতিক বিভাগে, বিতর্ক সাহিত্য বিভাগে কাজ চলতেছে, মহিলা বিভাগে কাজ চলতেছে, পরিবেশ সমাজ কল্যাণ কাজ করতেছে, ক্রীড়া বিভাগে রাকসু গেমস চলতেছে। তো আমাদের এখানে তো এত মিডিয়া প্রবণতা নাই, এই জন্য এই ব্যাপারগুলো এইভাবে ছড়ায় না আর কি। তো সম্পাদকীয় পদগুলোর কাজ হচ্ছে বন্টন করে দেয়া, কাজগুলো চলতেছে। তো বাকি থাকে যে দীর্ঘমেয়াদী যেই কাজগুলো, যেমন আমাদের মানে ছিল, আমার বিশেষ করে আমি চাই যে লীগের বিচার করা, নিশ্চিত করা। তারপরে হচ্ছে আবাসন সংকট নিয়ে কাজ করার, যেটা অলরেডি আমরা চেষ্টা করতেছি আর কি। চেষ্টা করা বলতে আমাদের যতটুকু এখতিয়ার আছে এখতিয়ারের বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করতেছি। তো শুধুমাত্র মানে ইচ্ছা আছে, দেখা যাক। এটা এখন না বললি, যে যাওয়ার আগে একটা সাস্টেইনেবল একটা প্ল্যান আছে আর কি স্টুডেন্টদের নিয়ে, যে আমি না থাকলেও যেন এটার বেনিফিট স্টুডেন্টরা হয় আর কি, ইমার্জেন্সি। দেখা যাক। আমরা ছোট একটা র্যাপিড ফায়ার খেলতে চাই। আমি কয়েকজন ব্যক্তির নাম বলবো, আপনি এক বাক্যে তাদের নিয়ে কিছু বলবেন। প্রথমেই নাহিদ ইসলাম। জুলাইয়ের ইমাম। ডাক্তার শফিকুর রহমান। হোয়াইট দাদু। সালাউদ্দিন আহমেদ। ব্যর্থ ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। নাসিরউদ্দিন পাটোয়ারি। বড় ভাই। ছাত্রদল সভাপতি রাকিব ভাই। সাদা সিধা সহজ সরল মানুষ। শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এলাকার ভাই। সালাউদ্দিন আম্বার। ব্যাড বয়। ধন্যবাদ ভাই। আমরা একটু জানতে চাই, আপনাকে যারা ভালোবাসে এবং যারা ঘৃণা করে, দুই পক্ষের জন্যই আপনি আলাদা করে কি বলতে চান? যারা আমাকে ঘৃণা করেন তারা তাদের দলকে অনেক ভালোবাসে। এই জন্য আমি বলবো যে হ্যাঁ, আপনাদের যে সঠিক জায়গায় আছে।
যারা আমাকে ভালোবাসে তারা, আমি বলবো যে র্যান্ডম, আমার কোনো বিশাল বাহিনী নাই, কিছু নাই, আমার কাজকাম আপনাদেরকে ভালো লাগে, আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, বোনের মতো, মানে ভাইয়ের মতো, বোনদের কাছে ভাইয়ের মতো আর কি, ভাইদের কাছে ভাইয়ের মতো। সো সেই জায়গা থেকে তাদের ভালো লাগাটাকেও আমি রেসপেক্ট করি। আমাকে যাদের খারাপ লাগে তাদের প্রতিও অনেক অনেক শুভকামনা। তারা দলের জন্য আমাকে ঘৃণা করেন, অনেক আছে, স্পেসিফিকলি অনেকেই পার্সোনালি আসেন। যেমন অনেক সময় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অনেক ছাত্রদল নেতা বক্তব্য দেয়, আমার এগেনস্টে দেখা গেল অনেক বক্তব্য গালিগালাজ করছে, পরে পার্সোনালি এসে বলতেছে যে আসলে কিছু করার ছিল না, বুঝোই তো দলের কারণে এই স্ট্যান্ডে যাওয়া লাগে। বলে ওকে ভাই, কোনো সমস্যা নেই। সো যারা ঘৃণা করে তারাও একটা দিক দিয়ে পজিটিভ, যে তারা তাদের দলকে অনেক ভালোবাসে, এটাও মানে ভুল কিছু না। তো যারা আমাকে ঘৃণা করে তাদের ভালো লাগার জন্য যা করা দরকার চেষ্টা করব। আর যারা ভালোবাসে, আমি আশা করব আপনারা আরও ভালোবাসতে থাকবেন, কারণ আমি নিজেকে খুব কম ভালোবাসি, এজন্য আমি রিস্কগুলো নিতে চাই আর কি। আমি চাই যে আপনারা আমাকে ভালোবাসেন, যাতে আমার নিজের প্রতি আলাদা করে কোনো ভালোবাসার প্রয়োজন না পড়ে। আগামীতে সালাউদ্দিন আম্মারকে আমরা জাতীয় রাজনীতিতে সক্রিয় দেখব কিনা? জাতীয় রাজনীতির আসলে যে অবস্থা, সময় বলে দিবে। সময় যদি আমাকে প্রয়োজন মনে করে তাহলে হয়তো বা আসতেছি, আর যদি সময় প্রয়োজন না মনে করে তাহলে আসতেছি না। যদি মনে করি যে রাজনীতি মানে সুশীলতা, রাজনীতি মানে কম্প্রোমাইজ করা ফ্যাসিবাদের সাথে, তাহলে আমি রাজনীতিটা করব না, কারণ আমাকে দিয়ে এই কম্প্রোমাইজটা হবে না, আমি এটা চাইও না। কারণ ওই যে বললাম যে আমাদের কাছে 1400 একটা ডিজিট, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ 1400 শুনতে তো খুব ভালো লাগতেছে, কিন্তু এক একটা লাশের যে কত ফোঁটা রক্ত ঝরছে, সেই লাশগুলার মায়েদের যে কত হাজার ফোঁটা রক্ত এখন পর্যন্ত, মানে চোখের পানি যে এখন পর্যন্ত ঝরতেছে, বাবাদের কান্না এখন যে হচ্ছে, তো এইটার দায় যদি একবার কেউ চিন্তা করে দেন, আমার কাছে মনে হয় যে তার এগুলা নিয়ে ভাবাবে, তাকে সুশীলতা শিখাবেন আর কি। একজনকে মারবে, ওকে আরো একজন তৈরি হবে। আমাদের ওসমান হাদি ভাই মারা গেছেন, কিন্তু ওনাকে দিয়ে যত মানুষ কথা বলা শিখছে, যত মানুষ রাজপথে নামা শিখছে, এন আমাকে মারুক, 2জন মানুষ হইলেও কি রাস্তায় নামবে না? 2জন মানুষ হইলেও কি মুখ খোলা শুরু করবে না? ওইটা আমাদের আলটিমেট সাকসেস আর কি, আর কিছু না। সো রাজনীতি করা, এমপি হওয়া, এটা স্বপ্ন না, এটা আমার কখনোই স্বপ্ন না। কারণ একজন এমপি কি করতেছে? একজন এমপি ঠিক এখন আপনি দেখেন যে আপনার এলাকার এমপির কথা চিন্তা করেন, বা আমি যদি বলি আমার এলাকার এমপির কিছুই করতেছে না। আমার এলাকা জামাতের এমপি, কিন্তু ওখানকার প্রশাসন কার কথায় চলে? অনেক এলাকার এমপি আছে, তারা নিজেদের এলাকায় ঢুকতে পারতেছে না, কি করতেছে? জাতীয় রাজনীতি করে এমপি হয়ে আসলে কি লাভ? তার থেকে বরং এমন জায়গায় নিজেকে রাখা যাতে ক্ষমতাসীনরা আমাদেরকে ভয় পায়, ওই জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই আর কি। এখন এটার জন্য যদি জাতীয় রাজনীতি যদি এটার জন্য পারফেক্ট হয় তাহলে ওটা চুজ করবো, আদারওয়াইজ এভাবেই থাকবো আর কি। যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে কোন দলকে বেছে নেবেন? এখন পর্যন্ত আমার কোনো জাজমেন্ট নেই আসলে, কারণ জামাতের ব্যাপারে আমরা তো আসলে দেখি যেটা হচ্ছে যে জামাত যে বিরোধী দল হিসেবে যেভাবে ফাংশন করার কথা, ধরেন এক জামাতের আমির অনেক ইয়ে করতেছে, বাকি যারা আছে তাদের অবস্থা মানে খুব বেশি একটা ইয়া না। বিএনপির যেটা যে মানে বিএনপির যে সিলেকশন, এই সিলেকশনটাই যেখানে মানে রাশেদ খানের মতো লোকজন গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়, সেখানে বোঝাই যায় যে তাদের সিলেকশন সিস্টেমটা কেমন আর কি। এখন শুধুমাত্র মনে হয় তাদের একনিষ্ঠ কর্মী আমতারেকার হচ্ছে রনি বাকি আছে মনে হয় তাদের কোনো পদ পাওয়া আর কি। তো তাদের কাছে মানে চেটে খাওয়াটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, তো ওখানে তো গিয়ে যাওয়া পসিবল না আর কি। আর এনসিপির ভাই ব্রাদাররা নতুন সংগঠন, একবারে তাদের কার্যক্রম, তাদের অবজার্ভ করার পরে বাকিটা সিদ্ধান্ত আর কি। তবে এখন পর্যন্ত আমি কখনোই মানে এটা সিদ্ধান্ত নিইনি, সবাইকে আলাদা আলাদা কারণে ভালোবাসি। অনেক জায়গায় শোনা যায় সালাউদ্দিন আম্মার যে কোনো সময় টার্গেট কিলিং এর শিকার হতে পারে, আল্লাহর ইচ্ছা। সো ওইটা নিয়ে খুব বেশি ভাবি না আর কি। টার্গেট কিলিং তো জুলাইয়ের সময় হইতে পারতাম, জুলাই 2জন শহীদ হয়েছে রাজশাহীতে, সাকিব আল জুবাল রায়হান, তার ভিতরে আমি থাকতে পারতাম। সো
এটা বোনাস লাইফ লিড করতেছে আর কি। এটা নিয়ে এত টেনশন করার কিছুই নেই। আমরা তো বুঝে শুনেই, আমি তো আপনাকে ওইটাই বললাম যে আমি রাকসুর জিএস হয়ে গেছি। চেয়ার পাওয়ার পর থেকেই আমি চাইলে পারতাম মুখটা বন্ধ রাখতে, সুশীলতা ধরে রাখতে, আমি করি নাই। এই আমাদের আমাদের লাইফটা আমরা নিজেরা নিজেদের মতো করে লিখছি আর কি, আল্লাহর ইচ্ছায়। সো এই টোটাল ব্যাপারটা হচ্ছে এমন যে আহ, আমার কাছে মনে হয় যে এই রিস্ক নিব বা নন্দলালের মতো ঘরে বসে থাকবো যে বাইরে বেরোলে গাড়ি আমাকে চাপা দিয়ে দিবে, কেউ একজন আমাকে শুট করবে, কেউ একজন আমার উপর হামলা করবে, এই জন্য আমি কথা বলবো না, এই লাইফটা না। এমনও তো হইতে পারে যে আমি ঘরে বসে বসে ডিপ্রেশনে থেকে সুইসাইড করে ফেললাম। আমার ক্যাম্পাসেই মানে কয়েকজন আছে এমন যে সুইসাইড করছে। একটা ছেলে কিছুদিন আগে সুইসাইড করছে, তার কথা কিন্তু পুরো ক্যাম্পাস আর মনে রাখে নাই। সো ওই লাইফটা আমি লিড করতে চাই না। আজকে যাওয়ার সময় যদি আমাকে কেউ শুট করে, ওকে, মানুষ তো অনুপ্রাণিত হবে, মানুষ তো মনে রাখবে। একজন মানুষ হইলেও যদি মনে রাখে, দেন ওকে, আমার 25 বছর আমি সফল। সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আপনার কি বার্তা থাকবে? তারা যেন তাদের অধিকার নিয়ে সরব থাকে। আমি যদি নাও থাকি, রাকসু যেন সচল রাখে তারা। কারণ রাকসু কি করে এটা জানার জন্য হইলেও রাকসুর রেগুলার হওয়া প্রয়োজন। এটা ইলেক্টেড জায়গা। আপনি কখনো জিজ্ঞাসা করতে পারবেন না শিবির কি করে, কখনো জিজ্ঞাসা করতে পারবেন না দল কি করে, বামপন্থীরা কি করে। আপনি জিজ্ঞেস করতে পারেন রাকসু কি করে। আপনার জিজ্ঞাসা করেন বইলেই রাকসু একটু হইলেও ফাংশন করতে পারে, এবং একটু না, অনেক ফাংশন করছে। একটা বেসমেন্টই ছিল না, তারা অনেক কাজ করার চেষ্টা করছে। আপনারা আস্তে আস্তে সেগুলো সুফল পাবেন। তো আপনারা নিজেদের জায়গা থেকে এক একজন নিজেদের রাইটস নিয়ে কাজ করেন, দেখবেন যে আপনি নিজের প্রবলেমগুলো নিয়ে যখন নিজে ভয়েস রেজ করা শুরু করবেন, আপনার সাথে অনেক মানুষ পাবেন, এবং আপনার লাইফের আলটিমেট স্যাটিসফ্যাকশন। আমার লাইফে আমি কিচ্ছু নিয়ে যাচ্ছি না, ইউনিভার্সিটিতে কিচ্ছু নিয়ে যাব না, শুধু কয়েকটা মানে অ্যাচিভমেন্ট, যে ভাই আমি এই মুভমেন্টগুলো করছিলাম, এগুলো সাকসেস করে এই ক্যাম্পাস থেকে চলে যাচ্ছি। ওইটা আমার জীবনের সব থেকে বড় স্যাটিসফ্যাকশন, আর কিছু না। আমি আমার স্টুডেন্টদেরকে বলবো যে আপনারা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে যে একজনও এমন ভয়েস হন, ওরা কয়জনকে মারবে, কয়জনের ছাত্রত্ব বাতিল করবে, কয়জনের নামে তদন্ত কমিটি হবে, একটা পর্যায়ে গিয়ে তারা চিন্তা করবেন না ওদেরকে আর মারা বাদ দিয়ে নিজেরা সংশোধন হই। সো তখন গিয়ে সব ওকে হয়ে যাবে আর কি। এখন একা বলে তারা মনে করতেছে যে হয় একে মানে এর ব্যাপারে ব্যবস্থা নেই, আরো কয়েকজন আছে, ওদের ব্যাপারে ব্যবস্থা নিলে ক্যাম্পাস ঠান্ডা। তো আপনারা আপনাদের স্টুডেন্ট রাইটস, এই স্টুডেন্ট ভয়েসটা জারি রাখেন আর কি। ধন্যবাদ আম্মার ভাই, আপনার মূল্যবান সময় আমাদের দর্শকদের জন্য দেওয়ার জন্য এবং আপনার এই সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সাথে খোলামেলা আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিপ্লবীর সাথে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।